তোমার এখানে? না স্যার, এর আগের থেকেও মানে থাকতাম, মানে থার্ড সেম থেকে। দেখেছো ভিডিওগুলো দেখেছো যেগুলো পড়িয়েছি? স্যার কালকেই পারচেজ করেছি। আচ্ছা দেখো এখানে দেখে নাও একটু। তোমারও কম্পিউটার নেটওয়ার্ক আছে তো নাকি না নেই? হ্যাঁ স্যার, আছে আছে। আচ্ছা দেখো কম্পিউটার নেটওয়ার্কের এই প্লেলিস্টটায় আপাতত আমি 5টা ভিডিও দিয়েছি। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন কি, কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক ইউনিট 1 নেটওয়ার্কিং ডিভাইসের সম্বন্ধে দিয়েছি, কম্পিউটার টোপোলজি সম্বন্ধে দিয়েছি। নেটওয়ার্কিং ডিভাইসের সম্বন্ধে আমি দিলেও আজকে আমি আরেকবার তোমাদেরকে বলে দেবো যে নেটওয়ার্কিং ডিভাইস কি, ঠিক আছে? এবং আমরা যদি একটুখানি সিলেবাসের দিকে তাকাই ভাই, দাঁড়াও, হ্যাঁ, আমাদের সিলেবাসটা কত বড় এবং কোন পোর্শনটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা একবার তোমাদের সাথে একবার ডিসকাস করে নিই, যেহেতু তোমরা লাইভ ক্লাসে জয়েন করছো। এক সেকেন্ড দাও, খুলতে দাও। তো কম্পিউটার নেটওয়ার্ক মেবি সমস্ত ইলেকট্রনিক স্টুডেন্টদেরই কমন সাবজেক্ট নাকি, মানে থাকছেই, তাই তো? হ্যাঁ স্যার। নাকি এটা অপশনাল? না, না কম্পিউটার স্যার, নেটওয়ার্কিং আরো স্যার ওই পিএলসি, না ওটা না না, এই 4 নম্বর, এটা এটা অপশনাল নয়, এটা ইলেকটিভ সাবজেক্ট নয়। কম্পিউটার নেটওয়ার্ক এন্ড ডেটা কমিউনিকেশন সবারই আছে স্যার। এইটাই আমাদের কোর্স সাবজেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই স্যার কোর্স সাবজেক্ট আছে, এই কম্পিউটার নেটওয়ার্কিং ডাটা কমিউনিকেশন। এক্স্যাক্টলি। এবং আমি এটা পড়াচ্ছি, তুমি ভিডিওগুলো দেখলে তোমার খুব ভালো লাগবে, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি। আজকের ক্লাসটাও করো, বুঝতে পারবে যে কত সুন্দরভাবে সমস্ত জিনিস এগোচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর আমরা ইউনিট 1 পড়ছিলাম। সো ইউনিট 1-এ আমরা যেগুলো পড়েছি অলরেডি, যে একটা কম্পিউটার নেটওয়ার্ক কি, আমরা 1.1 অলরেডি পড়েছি যে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। যখন দুটো কম্পিউটারকে তুমি কোনো একটা মিডিয়ামের দ্বারা কানেক্ট করে তাদের মধ্যে ইনফরমেশন শেয়ার করছো, তখন সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। বুঝতে পারলে? তো সেটা আমার ওই ভিডিওতে ডিটেইলে বলা আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমরা টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কের কথা বলেছি, ভিডিওটা পেয়ে যাবে। ল্যান কাকে বলে, ম্যান কাকে বলে, ওয়্যান কাকে বলে, খুব ডিটেলসে বলেছি, ঠিক আছে? এছাড়াও আমরা যেগুলো বলেছি সেগুলো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি, ক্লায়েন্ট সার্ভারটা একেবারে লাস্টে বলবো। এছাড়াও তোমরা আরেকটা ভিডিও পাবে যেখানে আমরা টোপোলজি নিয়ে আলোচনা করেছি, যে রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, বাস টোপোলজি, ট্রি টোপোলজি, এই টোপোলজিগুলো কি। আমরা সুইচিং, সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং জানার আগে আমাদের কিছু জিনিস জানা উচিত। সেটা হচ্ছে কি, আমি এই চ্যাপ্টারটাতে চলে আসলাম। এরপরে দাঁড়াও, আমি এই চ্যাপ্টারটা নয়, মানে এই এই জিনিসটা নেই তোমাদের, কিন্তু এই এই পরের যে টপিকটা আছে যেটা আমরা নেক্সট দিন আলোচনা করব, যে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং বা মেসেজ সুইচিং কি, ওএসআই লেয়ার, এই জিনিসটা জানার আগে আমাকে জানতে হবে যে নেটওয়ার্কটা বানাবো কি কি ডিভাইস দিয়ে। তো আজকের ক্লাসটা আমার এই নিয়েই, যে নেটওয়ার্কটা বানাবো আমরা কি কি ডিভাইস দিয়ে, এবং নেক্সট ক্লাসে আমরা প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং শিখবো। তো আমরা দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিন। তো আমাদের যে একটা কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক, মানে কম্পিউটার নেটওয়ার্ক বানানোর যে আমাদের যে তোমার, আমরা শেয়ার করি স্ক্রিনটা, এক সেকেন্ড দাঁড়াও, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের একটা কম্পিউটার নেটওয়ার্ককে ডেভেলপ করার জন্য, আমাদের একটা কম্পিউটার নেটওয়ার্ককে ডেভেলপ করার জন্য যে বেসিক এলিমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে কি, লাগবে হচ্ছে দেখো, একটা হাব লাগবে, একটা সার্ভার লাগবে, একটা ক্লায়েন্ট লাগবে, কমিউনিকেশন চ্যানেল লাগবে। এবার আমাকে এই কোশ্চেনটা তোমাদের মধ্যে এক্ষুনি অনেকেই করে বসবে যে এই হাবটাই বা কি। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে হাবটা আসলে কিছুই না, হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, যার দ্বারা কিনা আমরা কি করতে পারি, একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে পারি, যার দ্বারা কিনা মাল্টিপল নাম্বার অফ তোমার ডিভাইসকে, ডিভাইস বলতে তোমার কম্পিউটার, ল্যাপটপ, এগুলোকে কানেক্ট করতে পারি। বুঝতে পেরেছো কি পারোনি বলবে আমাকে। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে আটকাবে এবং জিজ্ঞাসা করবে, লজ্জা পাবে না, শিখতে এসছো আমার কাছে, পড়ে যাও, ভালো করে শিখে যাও। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে আমরা নেটওয়ার্কিং ডিভাইসের জন্য যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা জানলাম যে হাব হচ্ছে কি, হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, যাকে দিয়ে আমরা একটা নেটওয়ার্ককে গঠন করি। তো এখনকার দিনে আর হাব কোনো নেটওয়ার্কেই বানানো হয় না, কোনো মানে কোনো নেটওয়ার্ক বানানোর জন্য আমরা হাব ইউজ করি না, হাবের বদলে আমরা সুইচ ইউজ করি। কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু হাব জিনিসটা ব্যবহার করতাম প্রথম দিকে, যখন কিনা আমাদের কনসেপ্ট এই সুইচের ছিল না, যখন কিনা আমাদের কনসেপ্ট রাউটারের ছিল না। তাহলে হাব কি করছে, আবারও বলছি, হাব ইউজ করা হচ্ছে টু কানেক্ট ডিভাইসেস টুগেদার উইথ আ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে থাকা প্রত্যেকটা ডিভাইসকে কানেক্ট করার জন্য আমরা একটা ইলেকট্রনিক্স
বা একটা ডিজিটাল সিস্টেমের কথা বলতে পারো, সেটা ব্যবহার করছি, যার নাম হচ্ছে হাব, যেটা আর্লি নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের জন্য ব্যবহার করা হতো, বাট কারেন্টলি আমরা এটাকে রিপ্লেস করে দিয়েছি সুইচ দ্বারা। বুঝতে পেরেছো কি পারোনি বলবে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কার কোনো কোশ্চেন আছে এখানে? স্যার বলছি এখান দিয়ে কি কোশ্চেন আসে এক্সামে? এখান দিয়ে কি কোশ্চেন আসে? এখান দিয়ে কোশ্চেন অনেক কিছুই আসতে পারে, যেমন তোমাকে ডাইরেক্টলি লিখতে দিতে পারে যে হাব লেখো, হাবের মানে কি, হাবটা কি জিনিস, ঠিক আছে, এইরকম ভাবে কোশ্চেন থ্রো করতে পারে তোমার কাছে। বুঝতে পেরেছো? যে ওকে স্যার। হাবের কাজ কি, হাবের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলো, এইগুলো। ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তো হাব আমরা আগেকার দিনে ব্যবহার করার এবং এটাকে বলা হয় ওএসআই লেয়ারের, ওএসআই বলে একটা লেয়ার আমরা পড়বো পরের দিন, খুব ইম্পর্টেন্ট টপিক এই ওএসআই লেয়ারের, ঠিক আছে, লেয়ার 1 ডিভাইস। তাহলে ওএসআই লেয়ারের লেয়ার 1 ডিভাইস হচ্ছে কি? লেয়ার 1 ডিভাইস হচ্ছে আমাদের হাব। হাবকে আমরা ডাম্প, ডাম্প মানে হচ্ছে কি, যার মাথায় বুদ্ধি নেই সেই রকম, কে আমরা ইংলিশে ডাম্প বলি। তো ডাম্প নেটওয়ার্ক ডিভাইস বলে, কারণ হাবের কোনো বুদ্ধি নেই। ধরো তুমি কোনো একটা মেসেজ কাউকে পাঠাবে, ঠিক আছে, হাবের থ্রু দিয়ে পাঠালে, ধরো তুমি একটা মেসেজ, ধরো ফর অ্যান এক্সাম্পল আমি বলছি যে ধরো কোনো একটা গ্রুপে আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে তুমি কোনো একটা পার্টিকুলার মানুষকে যদি মেসেজ পাঠাতে চাও, তাহলে তুমি কি চাইবে যে সে আর তুমি শুধু সেই মেসেজটা জানো, বাকি 4 জন জানে না জানে। কিন্তু যদি তুমি হাব ইউজ করো এবং ওই কমিউনিকেশনটা করতে চাও, তাহলে তুমি দেখবে যে তুমি যাকে পাঠাতে চেয়েছিলে সে তো পেয়েছে মেসেজটা, তার সাথে সাথে আর বাকি 4 জনও পেয়ে গেছে। তাই জন্য এটাকে বলা হয় হাব হচ্ছে একটা কি, হাব হচ্ছে একটা ডাম্প নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে। এবং হাব ইউজ করে যখন আমরা নেটওয়ার্ক বানাতাম, তাতে সমস্যা হয়ে যেত, নেটওয়ার্কে অনেক বেশি ট্রাফিক জেনারেট হতো। মানে একটা মেসেজ পাঠাতে সেন্ডার থেকে রিসিভারের কাছে অনেকটা টাইম লেগে যেত, সেটাকে টেকনিক্যাল টার্মে আমরা বলি কলিশন, ঠিক আছে। যত আমাদের কি হতো, নেটওয়ার্কে তোমার ট্রাফিক ইনক্রিজ হয়ে যেত, তার জন্য কলিশন এরর জেনারেট হতো। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু হাব এখন আমরা নেটওয়ার্ক যা বানাচ্ছি সেখানে ইউজ করা হয় না, ঠিক আছে, কারণ হাব হচ্ছে লেস এফিশিয়েন্ট দেন আ সুইচ আর রাউটার, ঠিক আছে। তো হাব ইউজ করা হয় না, সেটা বুঝতে পেরে গেলে তোমরা, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে গেলে দেখতেই পাবো হাবকে দেখতে হয় কি রকম। দেখো হাবকে দেখতে হয়, তোমরা যদি মার্কেটে গিয়ে বলো যে আমাকে একটা হাব কিনবো আমি, ঠিক আছে, অনেক কোম্পানি আছে, সিসকোর পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানিরা যারা যারা আছে তারা হাব বানায়। এই দেখতে হয় এরকম একটা বক্সের মতো, যার মধ্যে কিছু পোর্ট আছে, এগুলোকে বলা হয় পোর্ট। কি বলে এগুলোকে? এগুলোকে বলা হচ্ছে পোর্ট। এই পোর্টের দ্বারা আমরা কি করি, আমরা বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপকে কানেক্ট করতে পারি এবং একে অপরের সাথে, যদি একটা ল্যাপটপ, ধরো এটা একটা ল্যাপটপ, ধরো এটা একটা ল্যাপটপ বা এটা একটা কম্পিউটার, ঠিক আছে, ডেস্কটপ, এটা একটা ডেস্কটপ, সরি ভালো করে আঁকছি, দাঁড়াও, ধরো এটা একটা ডেস্কটপ, ভালো করে বুঝবে তোমরা, সে আগেকার দিনের ডেস্কটপের মতো, এটা আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এটা একটা ডেস্কটপ, এখানে আমাদের সিপিইউটা এঁকে দিলাম, সিপিইউ এটার সাথে কানেক্টেড, এটা একটা ডেস্কটপ। আর ধরো এখানে একটা ডেস্কটপ, দেখছো সবাই? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। এটা একটা ডেস্কটপ। এবার যদি আমি এই ডেস্কটপ থেকে এই ডেস্কটপে মেসেজ পাঠাতে চাই, তাহলে আমার এই ডেস্কটপ থেকে একটা পোর্ট এখানে কানেক্ট হবে, আর এই ডেস্কটপ থেকে ধরো আরেকটা পোর্ট এখানে কানেক্ট হবে, তবেই কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো, একটা মেসেজকে এখানে সেন্ড করতে পারবো। এবং এইটা করার জন্য আমাকে হেল্প করবে কে, এই কানেক্টিং ডিভাইসটা, যার নাম হচ্ছে হাব। এবার ক্লিয়ার হয়েছে তোমাদের হাব কিভাবে কাজ করবে? বা দুটো কম্পিউটারের মধ্যে যদি আমি ফাইল শেয়ার করতে চাই, একদম বেসিক কনসেপ্ট বলছি তোমাদের, যদি ফাইল শেয়ার করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব? তাহলে আমরা কি করব, কম্পিউটার এ থেকে একটা কেবল নেব, কেবল,
সেই কেবেলটা নিয়ে গিয়ে এই পোর্টে কানেক্ট করে দেবো, আর আরেকটা কেবেল এখান থেকে কানেক্ট করে দেবো হচ্ছে এই দ্বিতীয় নম্বর বি নম্বর কম্পিউটারটার মধ্যে। এবং এর দ্বারা আমরা কি করতে পারবো, এই এ কম্পিউটার থেকে বি কম্পিউটার অথবা বি কম্পিউটার থেকে এ কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করতে পারবো। বুঝতে পেরেছো কি পারোনি? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ক্লিয়ার স্যার। এটাকে বলা হয় হাব। কিন্তু এটা যেহেতু অনেকটাই ইনএফিশিয়েন্ট ডাম্প ডিভাইস, তাই জন্য এই ধরনের ডিভাইসকে এখন আমরা রিপ্লেস করে দিয়েছি সুইচ দ্বারা। সুইচ হচ্ছে আরেকটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা কিনা মোর পাওয়ারফুল দেন হাব। ঠিক আছে, নেক্সট স্লাইডে গেলাম। আরে নেক্সট স্লাইডটা যাচ্ছে না কেন? তো এখানে একটু ডেফিনেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই নোটসটা আমি আপলোড করে দেবো। যে কি বলছে, যে নেটওয়ার্ক হোস্ট ইজ আ কম্পিউটার অর আদার ডিভাইস কানেক্টেড টু আ কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, এ নেটওয়ার্ক হোস্ট মে অফার ইনফরমেশন রিসোর্সেস সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশন টু দ্য ইউজার অর আদার নোডস অন দ্য নেটওয়ার্ক। এই যেটা আমি সহজ ভাষায় বললাম সেটাকেই লেখা আছে, যে এটা অন্যান্য সমস্ত নেটওয়ার্কের সাথে বা অন্যান্য নেটওয়ার্কের সাথে কানেক্টেড প্রত্যেকটা নোডের সাথে ইনফরমেশন বা রিসোর্স শেয়ার করতে, বিভিন্ন ধরনের সার্ভিসেস শেয়ার করতে, অ্যাপ্লিকেশন শেয়ার করতে হেল্প করবে। ঠিক আছে, এই হলো বেসিক্যালি ব্যাপার। এবার আমাদের হাব দু ধরনের হয়, একটাকে বলা হয় অ্যাক্টিভ হাব আর একটাকে বলা হয় প্যাসিভ হাব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। নেই তো আর, শেষ। দেখো যদি থাকে খাও। একটাই নিবি ব্যাস, পরে বলবো যা। অ্যাক্টিভ হাব, অ্যাক্টিভ হাবের সম্বন্ধে যদি বলি, অ্যাক্টিভ হাব কি? অ্যাক্টিভ হাব কিছুই না, একটা ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাইং তোমার ডিভাইস, যেটা কিনা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে হেল্প করে। এবং এ কি করে, যে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে সেই সিগন্যালটাকে ফার্দার অন্য সমস্ত ডিভাইসের মধ্যে ট্রান্সফার করে দেবে, যে সকল ডিভাইস এই হাবের দ্বারা কানেক্টেড আছে। তাহলে আবারও বলছি, অ্যাক্টিভ হাব হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ হাব, যে কিনা কোনো একটা পার্টিকুলার সিগন্যালকে ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করতে পারে এবং সেই সিগন্যালটাকে বাকি সমস্ত ডিভাইসগুলোর মধ্যে ট্রান্সফার করতে পারে, যে সকল ডিভাইসগুলো কানেক্টেড আছে ওই ডিভাইসটার সাথে, ইউজিং কি? ইউজিং হাব। বুঝতে পেরেছো? আমি আগেও বলেছিলাম হাবটা হচ্ছে কি কানেক্টিং ডিভাইস, যেটা নেটওয়ার্কের মধ্যে ইউজ করা। তা এটা একটা স্পেশাল কাইন্ড অফ কানেক্টিং ডিভাইস, যে কিনা শুধুমাত্র একটা ডিভাইসের সাথে অন্যান্য ডিভাইসগুলোকে কানেক্টই করছে না, তার সাথে সাথে সিগন্যালকে ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাইও করতে পারছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। না স্যার না হ্যাঁ স্যার? হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্টিভ কনসেন্ট্রেটর আর ইউজ, এখানে অ্যাক্টিভ বলে একটা তোমার ডিভাইস হয় যেটা ইউজ করা হয়, বেসিক্যালি রিপিটারই ইউজ করা হয়, যেটা কিনা কি করে, নেটওয়ার্কের লেন্থটাকে এক্সটেন্ড করতে হেল্প করে। মানে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী যদি আমরা ভাবি যে কোনো একটা নেটওয়ার্ক 10 মিটার রেঞ্জে শুধুমাত্র চলছে, যেমন তোমাদের ওয়াইফাই, তোমার বাড়ি ওয়াইফাই হার্ডলি তুমি ওয়াইফাইটার অ্যাক্সেস পাও তোমার বাড়ি থেকে আপ টু 100 মিটারের মধ্যে, তাই না? তাহলে আমি যদি ওখানে রিপিটার লাগাই এবং আমি আমার যদি ওয়াইফাই এর স্ট্রেন্থটাকে ইনক্রিজ করি, তাহলে ওটা 100 মিটারের জায়গায় 200 মিটার অবধিও আমি গিয়ে আমি কি সেটাকে অ্যাক্সেস করতে পারি। কখন হয়? যখন তুমি টিপি লিঙ্ক ইউজ করছো, ঠিক আছে, রাউটার ইউজ করছো, তখন এটা হয়। কারণ এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে এই রিপিটার টাইপ অফ ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে ইমপ্লিমেন্ট করা আছে, যাতে কিনা সে নেটওয়ার্কের লেন্থটাকে এক্সটেন্ড করতে পারে, যেটা কিনা আমরা অ্যাক্টিভ হাবের ক্ষেত্রে দেখতে পাই। তো অ্যাক্টিভ হাবে একটা অ্যাক্টিভ কনসেন্ট্রেটরকে ইউজ করা হয়, যেটা বেসিক্যালি রিপিটারেরই কাজ করে এবং পার্টিকুলার যে নেটওয়ার্কটা এক্সিস্ট করছে সেই নেটওয়ার্কের লেন্থটাকে এক্সটেন্ড করতে, মানে বাড়াতে, ঠিক আছে, বর্ধিত করতে সাহায্য করে। ঠিক আছে, মানে এইটা লাইক একটা হচ্ছে তোমার কি বলতো রিঅ্যাক্টর। এটা কি করবে, এটা তোমার সিগন্যালকে অ্যাম্পলিফাই করে 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 আরো বেশি রেঞ্জে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হেল্প করবে। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাক্টিভ হাব। তো আশা করি অ্যাক্টিভ হাবের সম্বন্ধে সবাই বুঝতে পেরেছো। নেক্সট এবার যাচ্ছি। ঠিক আছে, আর প্যাসিভ হাব কিছুই না, প্যাসিভ হাব বলতে নর্মাল হাবের কথাই বলা হয়েছে, এখানে আলাদা করে কিছু ব্যাপার নেই। এবার আমরা আসবো রিপিটার। রিপিটারটা কি স্যার? রিপিটারের যদি আমরা কথা বলি, রিপিটার হচ্ছে একটু আগেই বললাম, এটা একটা ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাইং
ডিভাইস, যে কিনা বেসিক্যালি কি করে, সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে হেল্প করে এবং সিগন্যালটাকে রিসিভ করে সেটাকে ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করবে, তারপর রিব্রডকাস্ট করে দেবে। রিব্রডকাস্ট মানে ব্রডকাস্ট মেসেজ। ব্রডকাস্ট মেসেজ কাকে বলে? ব্রডকাস্ট মেসেজ বলতে আমরা বুঝি যে মেসেজটা আমরা সকলের কাছে পাঠাতে চাইছি। মানে তুমি যখন একটা কোনো অ্যানাউন্সমেন্ট করো কোনো একটা গ্রুপে, সেটা সকলের মোবাইলে যায় তো, হ্যাঁ কি না? এই যে আজকে যখন আমি লিখলাম, লিংক দিলাম, ওই গ্রুপে যুক্ত প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইলে, যারাই কিনা এই 6 সেমিস্টার ইটিসির গ্রুপটাতে যুক্ত আছে, তারা সবাই এই মেসেজটা দেখতে পেয়েছে, হ্যাঁ কি না বলো আমাকে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমার বাড়ির খুব আমার লোকেশনের খুব কাছাকাছি কেউ থাকতে পারে, আবার কেউ অনেক দূরেও থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু সেম টাইমেই মেসেজটা রিসিভ করেছে, যে মেসেজটা আমি তোমাদেরকে পাঠিয়েছি লিংক দিলাম বলে। তো এটা কেন করতে পারছে? কারণ আমাদের এই পুরো এন্টায়ার ওয়ার্ল্ডের সব জায়গাতেই, সমস্ত নেটওয়ার্কে আমাদের একটা রিপিটার ডিভাইস বলে একটা কিছু এক্সিস্ট করছে, যার দ্বারা আমরা আমাদের নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে পারছি ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য কান্ট্রি, ওভার দ্য জিওগ্রাফিক রিজিয়ন। তো বেসিক্যালি এই রিপিটার কি করছে, যে কোনো ধরনের তোমার নেটওয়ার্ককে এক্সটেন্ড করতে হেল্প করছে ইউজিং অ্যাম্পলিফিকেশন, সিগন্যাল অ্যাম্পলিফিকেশন। সো এটা বেসিক্যালি একটা ডিভাইস। তোমরা এটা টিভিতেও দেখতে পাবে, তোমরা যে সেট টপ বক্স দেখো না, সেট টপ বক্স দেখো তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সেট টপ বক্স ওয়ান কাইন্ড অফ তোমরা বলতে পারো রিপিটার। সেট টপ বক্সেও তোমরা এরকম কয়েকটা কেবল পাবে, এরকম দুটো জ্যাক পাবে। অ্যাকচুয়ালি কি করবে, যে ধরো দূরদর্শনে কোনো একটা কিছু লাইভ প্রোগ্রাম চলছে, সেই দূরদর্শনের লাইভ প্রোগ্রাম কেউ মুর্শিদাবাদে বসে, কেউ বাঁকুড়াতে বসে, কেউ পুরুলিয়াতে বসেও দেখছে, কেউ কলকাতাতে বসেও দেখছে, এবং সেম টাইমে যা যা দেখাচ্ছে, মানে আমি যেটা দেখছি কলকাতায় বসে, সেই সেম জিনিসটা কেউ পুরুলিয়াতে বসে সেই সেম জিনিসটাই দেখছে, সেখানে কোনো রকম ডিলে নেই। কারণ রিপিটার যত ভালো ইউজ করা হবে তত ভালো সিগন্যাল অ্যাম্পলিফিকেশন হবে, এবং যে মেসেজটা অ্যাকচুয়ালি তোমার ধরো দূরদর্শনে যে প্রোগ্রামটা হচ্ছে, সেখান থেকে যে মেসেজটাকে রিসিভ করলো, সেটাকে ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করলো, করে রিব্রডকাস্ট করে দিল। রিব্রডকাস্ট মানে কি, মানে সবার মধ্যে ট্রান্সফার করে দিল। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার রিপিটার, যেটা কিনা নেটওয়ার্কে ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? প্যাসিভ হাবের ব্যাপারে আমি একটু আগেই বলে দিয়েছিলাম, সেটা আবারও দেখতে পাচ্ছিস। এটা কিছুই না, সিগন্যালকে শুধুমাত্র ওয়ান কম্পিউটিং ডিভাইস টু আনাদার কম্পিউটিং ডিভাইসে পাস করে দেয় উইদাউট এনি চেঞ্জ। কিন্তু অ্যাক্টিভে কি বলেছিলাম, একটা অ্যাক্টিভ কনসেন্ট্রেটর থাকে যে কিনা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতেও হেল্প করে। তাহলে অ্যাক্টিভ হাব কিন্তু কোনো ডাম্প নেটওয়ার্ক ডিভাইস নয়, অ্যাক্টিভ হাবের বুদ্ধি আছে। অ্যাক্টিভ হাব চাইলে সিগন্যালকে মডিফিকেশন করতে পারে ইউজিং অ্যাম্পলিফিকেশন টেকনিক, বাট প্যাসিভ হাবের কোনো ক্ষমতাই নেই। এটা একটা ডাম্প নেটওয়ার্ক ডিভাইস। এ শুধু কি করে, যে সিগন্যালটা এর কাছে আসছে সেই সিগন্যালটাকে নিয়ে ওই নেটওয়ার্কে কানেক্টেড আদার সমস্ত ডিভাইসের মধ্যে পাঠিয়ে দেয় উইদাউট এনি চেঞ্জ, উইদাউট এনি চেঞ্জ। বারবার করে বলছি, এইটাকেই বলা হয় প্যাসিভ হাব। ঠিক আছে, তাহলে ইট অ্যালাউজ দ্য সিগন্যাল টু পাস ফ্রম ওয়ান কম্পিউটার টু আনাদার কম্পিউটার উইদাউট এনি চেঞ্জ। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক, তো সরি প্যাসিভ হাব। এবার আমরা আসবো সার্ভার। সার্ভারটা কি, কেমন কোনো আইডিয়া আছে এখানে? তোমরা আজকে পড়ছো এতগুলো জিনিস, তোমরা আমাকে বলো যে সার্ভার কি, তোমাদের কি মনে হয় সার্ভার মানে কি হতে পারে? বলো, কেউ একজন বলো আমাকে সার্ভার কি। দেখো, না বললে কিন্তু শিখতে পারবে না, হ্যাঁ, তাই প্লিজ মুখ খোলো, বলার চেষ্টা করো। স্যার কোন লোকেশনের কোন এরিয়ার সার্ভার। সার্ভার মানেই তো আবার কোন লোকেশনে কোন এরিয়ার সার্ভার বললে তো আর সার্ভার হলো না। সার্ভারটা কি, আরেকজন যে জয়েন করেছে সে কি বলতে পারবে সার্ভার কি? সে কোন নেটওয়ার্ক লেয়ার। কোন নেটওয়ার্ক লেয়ার না ভাই। আর কিছু মাথায় আসছে তোমাদের সার্ভার সম্বন্ধে? না স্যার, মাথায় আসছে না। সার্ভার কি, সার্ভার আর কিছুই না, ওটাও একটা কম্পিউটার যেটা কিনা ইনফরমেশন প্রোভাইড করে বাকি সব কম্পিউটারকে। ঠিক আছে, কি বললাম, আমি একটা কম্পিউটার বানালাম যে কিনা হচ্ছে সমস্ত ইনফরমেশনকে ক্যারি করে এবং সে সমস্ত বাকি কম্পিউটারের মধ্যে ইনফরমেশনকে আদান প্রদান করতে সহায়তা করে, তাকে বলা হচ্ছে সার্ভার। তো সার্ভার ইজ নাথিং বাট আ কম্পিউটার দ্যাট প্রোভাইড ইনফরমেশন টু দ্য আদার কম্পিউটার্স। ঠিক আছে,
বুঝতে পেরেছো? আদার্স কম্পিউটার গুলোকে ক্লায়েন্ট বলা হয়, আর যে কম্পিউটার ইনফরমেশন গুলোকে আদার্স কম্পিউটার মানে ক্লায়েন্ট গুলোকে শেয়ার করে তাকে বলা হয় সার্ভার। সার্ভার আর কিছুই না, সার্ভার একটা কম্পিউটারই, কিন্তু তার মধ্যে কম্পিউটেশনাল পাওয়ার অন্যান্য কম্পিউটার গুলোর থেকে অনেক বেশি থাকে। বুঝতে পেরেছো? তো আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন ক্লায়েন্ট সার্ভার মডেলের কথা বলবো, সেখানে সার্ভার ব্যবহার করা হয়, কারণ সার্ভারের কাছে অনেক রকম ফাংশনালিটি থাকে যেগুলো নর্মাল কম্পিউটারের কাছে থাকে না। বুঝতে পেরেছো? সার্ভারটা অন্যান্য কম্পিউটার বা ক্লায়েন্টের থেকে আলাদা কি করে? কারণ সার্ভার হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ কম্পিউটার, যার কম্পিউটিং পাওয়ার অনেক বেশি, যার মধ্যে এক্সট্রা অনেক রকমের ফাংশনালিটি এক্সিস্ট করছে যেগুলো আদার্স কম্পিউটারের মধ্যে নেই। ক্লিয়ার আছে? তার মানে কি হচ্ছে? তার মানে সেই কম্পিউটারটাকেই আমরা সার্ভার বলবো যে কিনা বিভিন্ন ধরনের সার্ভিস অফার করতে পারে, ডেটাকে শেয়ার করতে পারে, রিসোর্সকে অনেকগুলো কম্পিউটারের মধ্যে বিভক্ত করতে পারে, মানে ভাগ করে দিতে পারে, এবং বিভিন্ন কম্পিউটারের যত কম্পিউটেশনাল ওয়ার্ক আছে সেগুলোকেও হ্যান্ডেল করতে পারে। তাহলে এই তিনটে জিনিস যে কম্পিউটারের মধ্যে রয়েছে তাকেই আমরা টেকনিক্যালি সার্ভার বলছি। বুঝতে পেরেছো? এবার বলো। হ্যাঁ, ইয়েস অর নো? তাহলে আবারও বলছি, সার্ভার কি? সার্ভার একটা কম্পিউটার দ্যাট প্রোভাইড ইনফরমেশন টু দ্য আদার কম্পিউটার। আর আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, সার্ভার তোমার বিভিন্ন ধরনের ফাংশনালিটি প্রোভাইড করতে পারে। তাহলে আমরা বলতে পারি সার্ভার ক্যান প্রোভাইড ভেরিয়াস কাইন্ড অফ ফাংশনালিটিস or services like sharing data, file or resources among multiple workstation. Workstation বলতে তোমার কম্পিউটার, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি বুঝতে পারো তাহলে ভালো। তাহলে ক্লায়েন্ট কি স্যার? ক্লায়েন্ট আর কিছুই না, ক্লায়েন্ট হচ্ছে সাম পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার যেটা সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারে, যেই সার্ভিসগুলো তোমার সার্ভার প্রোভাইড করে। মানে আমরা এইভাবে বলতে পারি যে ক্লায়েন্ট ইজ নাথিং বাট আ পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার দ্যাট অ্যাক্সেসেস আ সার্ভিস মেড অ্যাভেলেবল বাই আ সার্ভার। সার্ভার যে সকল সার্ভিসেসগুলোকে আমাদের সকলের জন্য অ্যাভেলেবল করে দিয়েছে, সেই সকল সার্ভিসেসগুলো যে সকল কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যারগুলো অ্যাক্সেস করতে পারছে তাদের ইন্ডিভিজুয়ালি আমরা কি বলি? ক্লায়েন্ট বলি। কেউ কিছু কোশ্চেন করছিলে আমাকে? বলো, কোশ্চেন থাকলে বলো ভাই। কোশ্চেন আছে কোনো? কোশ্চেন থাকলে করে দেবে খুব সুন্দরভাবে। আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানোর। বুঝতে পারছো তো? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। সিলেবাসে এই সার্ভার বলে কিছু দেয়া নেই, কিন্তু এক্সামে অনেক সময় 2 নম্বর 1 নম্বরের কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি যে কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা আছে, আসছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমরা যদি এই কম্পোনেন্টগুলোই না চেনো তাহলে তোমরা একটা নেটওয়ার্ক বানাবে কি করে? তোমরা একটা নেটওয়ার্ক সম্বন্ধে পুরো আইডিয়া রাখবে কি করে? বাবা দরজাটা বন্ধ করো তো, ও প্রচুর চিল্লাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটাকে গুরুত্ব দিও। এক্স্যাক্টলি সিলেবাসে ডাইরেক্টলি বলা নেই যে সার্ভারের সম্বন্ধে বলো কি, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা বলা আছে। তো সার্ভারের সম্বন্ধে আইডিয়া না থাকলে কিন্তু হবে না। আমি যে কথাটা বললাম তাহলে আমরা একবার ডেফিনেশনটা দেখে নিই কি বলছে, এবং পড়ানোর পরে তোমরা এই পিপিটিটা পেয়ে যাবে। এই পিপিটিতে যা নোটস আছে সেইটুকুনি তোমাদের জন্য সাফিসিয়েন্ট এক্সামের জন্য, আর কোনো কোথাও এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে না। A server is a type of computer, আমি একটু আগেই বলেছি, or device on a network that manage network resources। ঠিক আছে? বুঝতে পারছো? আমি একটু আগেই বলেছিলাম। ক্লিয়ার হয়েছে? ক্লায়েন্ট সম্বন্ধেও আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। ক্লায়েন্ট হচ্ছে কি, একটু আগেই বললাম যে ক্লায়েন্ট হচ্ছে একটা পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার যেটা কিনা যে সার্ভিসগুলো সার্ভার প্রোভাইড করছে সেই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে? এছাড়াও আমরা যদি কিছু কম্পোনেন্ট, আরো কিছু কম্পোনেন্টের কথা বলি তোমাদেরকে, তার মধ্যে একটা হচ্ছে, আমি তোমাদেরকে নেটে দেখাচ্ছি এক্ষুনি খুলে, সেটা হচ্ছে এনআইসি কার্ড। কি কার্ড? এনআইসি কার্ড। এটা প্রত্যেকের কম্পিউটারের মাদারবোর্ডের সাথেই অ্যাটাচ থাকে। তো এই এনআইসি কার্ডটা কি জিনিস? এই এনআইসি কার্ডটা মূলত এটার ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার কার্ড, যেটাকে এনআইসি কার্ড বলে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটার কিছুই না, এটা একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, বা এটাকে আমরা বলতে পারি অনেক সময় ল্যান অ্যাডাপ্টার বা ফিজিক্যাল নেটওয়ার্ক ইন্টারফেস। এটার দ্বারা কি হয়, এইটা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যার দ্বারা আমাদের কম্পিউটারটা কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এনআইসি এর ফুল ফর্ম কি বললাম? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার।
নেটওয়ার্ক দেখো ক্লাসটা পুরো থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে যেগুলো কলেজেও তোমাদের বলেনি হয়তো, ঠিক আছে। ইন্টারফেস কন্ট্রোলার, তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বেসিক্যালি কি, একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা কিনা আমার কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হেল্প করছে। তোমার মেশিনে যদি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড না থাকে তাহলে তুমি কখনোই ইন্টারনেট পরিষেবা অ্যাক্সেস করতে পারবে না, পরিষেবা থেকে তুমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাকে কিন্তু ফার্স্ট অফ অল তোমাকে একটা এনআইসি কার্ড লাগাতে হবে তোমার হার্ড ড্রাইভ, মানে তোমার মাদারবোর্ডের সাথে, তবে গিয়ে কিন্তু তুমি পারবে, ঠিক আছে। এবার কোনটা স্যার এনআইসি কার্ড কেমন দেখতে হয় চলো আমরা একটু দেখে নিই, দেখবো তো নাকি কি বলছো তোমরা? হ্যাঁ স্যার, আমরা দেখে নিচ্ছি এনআইসি কার্ড। এনআইসি কার্ড দেখো তোমরা চেনো, তোমরা হয়তো দেখলেও চিনতে পারবে এনআইসি কার্ড। এই দেখো এইরকম ধরনের তোমরা কখনো দেখেছো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এই জ্যাকটাতেই তোমরা বেসিক্যালি ইথারনেট কেবলটা লাগাও, নেটের যে লাইনের যে কেবলটা সেটাই লাগাও, কিন্তু তোমরা বেসিক্যালি ভেতরের দিকটা দেখো না, ভেতরের দিকটা এরকম একটা সার্কিট বোর্ড থাকে। এটা দু ধরনের মার্কেটে আজকাল পাওয়া যাচ্ছে, একটা ওয়্যার্ড এনআইসি বলছে, আর একটাকে ওয়্যারলেস এনআইসি বলছে, যেখানে অ্যান্টেনা লাগানো থাকে। আর এখনকার দিনে এটার থেকেও বড় কথা, তোমরা মাউস ইউজ করো, ওয়্যারলেস মাউস, এই সমস্ত কিছুর জন্য তোমরা এরকম একটা ইউজ করো, যেটাকে ইউএসবি এনআইসি বলা হচ্ছে, যেটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইউএসবি এনআইসি বলে এটাকে। আর এই দুটোকে বলা হচ্ছে তোমার ওয়্যার্ড এনআইসি, ওয়্যারলেস এনআইসি। এই দুটোই আমরা ব্যবহার করেছি, কম্পিউটার ল্যাবেও থাকে, কারো কারো বাড়িতেও তোমরা দেখতে পারো। আর এটা তো আমরা এখন সবাইকেই দেখি যে ইউজ করতে, ল্যাপটপের সাথে মাউস যখন আমরা ব্যবহার করি, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, সেক্ষেত্রে এরকম একটা ইউএসবি একটা আমরা জিনিস এনে কানেক্ট করি, হ্যাঁ কি না? সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি এতদিন আমরা জানতাম না, সেই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে তোমাদের এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি এই জায়গাটা ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যাব। সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট তাহলে আমরা এনআইসি কার্ডের সম্বন্ধে স্যার জেনে গেলাম। তাহলে এবার আমরা কি করব দেখো, এনআইসি কার্ডের সম্বন্ধে আমরা জেনে গেছি, এবার আমরা নেক্সট যেটা জানবো সেটাকে বলা হচ্ছে ব্রিজ। এটা কি? এটাও একটা কিন্তু তোমার বলবো নেটওয়ার্ক কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে যেমন হাব ইউজ করা হয়, তেমন নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিজকেও ইউজ করি, ঠিক আছে। ব্রিজ অ্যাকচুয়ালি কি করে, ব্রিজ দুটো নেটওয়ার্ক সেগমেন্টকে তোমার জুড়তে সাহায্য করে। কি বললাম ভাই, যে দুটো নেটওয়ার্ক সেগমেন্টকে জুড়তে আমাদের কিন্তু হেল্প করে কে? আমাদের কিন্তু হেল্প করে হচ্ছে তোমার ব্রিজ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ স্যার, ওই দুটো নেটওয়ার্ককে একসাথে জুড়তে যে সাহায্য করে তাকে ব্রিজ বল। কারেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্রিজ হচ্ছে দুটো নেটওয়ার্ককে কানেক্ট করতে। কেমন স্যার? ধরো ফর অ্যান এক্সাম্পল, তোমার কাছে এখানে একটা কম্পিউটার আছে, এটা একটা কম্পিউটার, ধরো এটা একটা কম্পিউটার আছে, ঠিক আছে। এটা কম্পিউটার 1, এটা কম্পিউটার 2, এরা দুজনকে কানেক্ট করে দিয়েছি। কিন্তু আমরা যদি এরা দুজন কথা বলতে পারছে নিজেদের মধ্যে, আবার দেখো ভালো করে বুঝো প্রত্যেকটা সিনারিও যা যা আমরা দেখাচ্ছি এখানে আমাদের ক্লাসে। এটা একটা কম্পিউটার যেটা আবার কানেক্ট হয়ে রয়েছে এই কম্পিউটারের সাথে, এটা একটা কম্পিউটার লেটস সে। তাহলে এই দুটো কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার নাম্বার 3, কম 3, কম 4, ঠিক আছে। তাহলে এই কম্পিউটার 3 কম্পিউটার 4 এর সাথেই শুধু কমিউনিকেট করতে পারছে, কম্পিউটার 1 কম্পিউটার 2 এর সাথে করতে পারছে। কিন্তু যদি এখন আমরা চাই যে কম্পিউটার 1 কম্পিউটার 3 এর সাথে কথা বলতে চাইছে, বা কম্পিউটার 2 কম্পিউটার 4 এর সাথে কথা বলতে চাইছে, তার জন্য আমার কি লাগবে? তার জন্য আমার লাগবে ব্রিজ।
এই মাঝখানে একটা এমন একটা ডিভাইসকে আমরা কানেক্ট করব যে কিনা আমার এই পার্টিকুলার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে। বুঝতে পেরেছো কি বললাম? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? তাহলে ব্রিজ কি করবে, এটা একটা নেটওয়ার্ক সেগমেন্ট, এটা একটা নেটওয়ার্ক সেগমেন্ট, 3 আর 4 এই যে গ্রুপটা আছে কম্পিউটারের, এই গ্রুপটা একটা আলাদা নেটওয়ার্ক আর এই গ্রুপটা একটা আলাদা নেটওয়ার্ক। আমি ধরলাম এই দুটো, এটা ল্যান 1, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, আর এটা ধরলাম লোকাল এরিয়া নেটওয়ার্ক 2। এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক 1 লোকাল এরিয়া নেটওয়ার্ক 2 এর সাথে কানেক্ট হতে চাইছে, তার জন্য আমাকে যে তোমার নেটওয়ার্ক ডিভাইসটা হেল্প করবে সেই ডিভাইসটার নাম কি? ব্রিজ। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? শুধু ডেফিনেশন বা রাটটা মানলেই হবে না, আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে ব্রিজ কানেক্ট টু নেটওয়ার্ক সেগমেন্ট টুগেদার। প্রাইমারি ফাংশন কি? প্রাইমারি ফাংশন হচ্ছে যাতে এই নেটওয়ার্কে যে ট্রাফিক জেনারেট হচ্ছে, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে এখান থেকে প্যাকেট পাঠাতে, এখান থেকে যে ডিলেটা অকার হচ্ছে, একটা মেসেজ পাঠাতে গিয়ে যে সময়টা লাগছে, সেই যে সময়টা লাগছে সেই জিনিসটার বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, যে কতগুলো মেসেজ এট এ টাইম পাঠাচ্ছিস, নেটের স্পিড কি আছে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা টেকনিক্যাল টার্মে আমরা বলবো হচ্ছে ট্রাফিক। তাহলে এই নেটওয়ার্কে এই ল্যান 2 এর মধ্যে যে ট্রাফিকটা জেনারেট হবে, সেই ট্রাফিকটা যেন এই দুটো কম্পিউটারের কমিউনিকেশনকে কখনো এফেক্ট না করে, সেই কাজটা কিন্তু হেল্প করছে হচ্ছে ব্রিজ। তাহলে ব্রিজ কানেক্ট টু সিমিলার কাইন্ড অফ, কেন টু সিমিলার কাইন্ড অফ কেন বলছি? এটা একটা ল্যান নেটওয়ার্ক, এটা একটা ল্যান নেটওয়ার্ক, এটা কিন্তু কখনো ম্যান নয়, এটা ল্যান এটা ম্যান কখনোই নয়। এবার ম্যান ল্যান কি, এর জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখে আসতে হবে। তোমরা যারা জয়েন করেছো রিসেন্টলি তারা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই বাড়িতে দেখতে থাকো। আর কোনো কোশ্চেন থাকলে আমি তো অল টাইম আছি, আমাকে কমেন্ট বক্স মানে চ্যাটে, তোমাদের গ্রুপে যেখানে খুশি আমাকে লেখো, আমি তোমাদের রিপ্লাই দেবো। তাহলে ল্যানের সাথে ল্যানই কানেক্ট হচ্ছে, তাহলে সিমিলার টাইপ অফ নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য সেগমেন্টকে আমরা ব্রিজ বলে একটা নেটওয়ার্ক ডিভাইস ইউজ করছি, যে কিনা কি করছে, যে কিনা নট অনলি শুধু এই দুটো নেটওয়ার্ক সেগমেন্টকে কানেক্টই করছে, তার সাথে সাথে ট্রাফিক যেটা জেনারেট হচ্ছে নেটওয়ার্কে, সেই ট্রাফিকটাকেও ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে? এবং যাতে কিনা একটা সাইডের ট্রাফিক অন্য নেটওয়ার্কের, ঠিক আছে, নর্মাল কমিউনিকেশনকে কোনোভাবে হ্যাম্পার না করে, ঠিক আছে? এইটাই হলো বেসিক্যালি ব্যাপার। এর ব্রিজ হচ্ছে কি? ব্রিজ হচ্ছে লেয়ার 2 ডিভাইস। ওএসআই মডেল যখন পড়বো তখন আমরা ডিটেলে জানবো লেয়ার 2 ডিভাইসকে আমরা ব্রিজ বলি। লেয়ার 2 ডিভাইস হচ্ছে কি আমাদের? লেয়ার 2 ডিভাইস হচ্ছে আমাদের ব্রিজ, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না ভাই? কিছু তো বল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানতে পেরে গেলাম যে ব্রিজ কি, ব্রিজের সম্বন্ধে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছি, ক্লায়েন্ট কি সার্ভার কি সবই জানতে পেরেছি। এবার কিছু কমিউনিকেশন চ্যানেলের কথা বলবো। কমিউনিকেশন চ্যানেলগুলোর আগে আমরা আরো কিছু কথা বলে নিই। এই যে ম্যান ল্যান সব এখানে লেখাই আছে, এই যেগুলো দেখতে হয় আমি আগেও পড়িয়ে দিয়েছি, এগুলো একবার দেখে নিবি তোরা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিয়ে আমরা বলেই দিয়েছি, তাও একবার বলে দিই। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে কি? দেখো এখানে একটা কম্পিউটার, এখানে একটা ল্যাপটপ আছে, আমি একটু আগেই বলছিলাম এখানে একটা কম্পিউটার, এখানে একটা ল্যাপটপ আছে, বা এখানে দুটো ল্যাপটপ আছে। এইটা কি করছে? পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক মানে একটা ওয়ার্ক গ্রুপ ক্রিয়েট করছে। তো এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমাদের একটা হাব লাগবে, আর আমাদের ধরলাম 4টে ধরো ওয়ার্ক স্টেশন লাগবে। তাহলে এই ওয়ার্ক গ্রুপটা বিআরসি ওয়ার্ক গ্রুপটা যখন ল্যাপটপ এ বা ল্যাপটপ বি মানে ল্যাপটপ এ বা কম্পিউটার এর সাথে কমিউনিকেট করতে চাইবে ইউজিং হাব, ইউজিং দিস কাইন্ড অফ নেটওয়ার্ক ইজ কল্ড দ্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে গেলে বুঝতে পারবো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক লিটারালি তোর ইমপ্লিমেন্ট করা হচ্ছে বেসিক্যালি ইচ কম্পিউটারকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, মানে ইচ কম্পিউটারে তোমার সেম কাইন্ড অফ অথরিটি বা তোমার অ্যাক্সেস দেওয়ার জন্য, যাতে কিনা প্রত্যেকটা ক্লায়েন্ট একটা সেম কাইন্ড অফ রোল প্লে করতে পারে, ঠিক আছে? তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্বন্ধে বুঝতে পারলি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক খুব পপুলার হোম নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য, বা একটা স্মল টাইপ অফ কোম্পানিজে আমরা এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইউজ করি, কারণ এগুলো খুব একটা এক্সপেন্সিভ হয় না, খুব ইজিলি আমরা ইনস্টল করতে পারি। বাট এটাতে একটাই জিনিস সমস্যা, সেটা হচ্ছে এটার লিমিটেড স্কোপ থাকে, খুব বিশাল কিছু এই নেটওয়ার্ক দিয়ে আমরা করতে পারি না।
আর এই রকমের নেটওয়ার্কে কিন্তু সাইবার মানে অ্যাটাক বা সেখানে একটা ডেটা ব্রিচ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই জন্য আমরা বলতে পারি যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক খুব সিকিওর নয়। মানে আমি বলবো না যে একেবারেই সিকিওর, মানে সেটাকে সিকিওর করা খুবই ডিফিকাল্ট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, যেহেতু তাতে লিমিটেড নাম্বার অফ স্কোপ আছে। কিন্তু আরেক দিকে ভাবতে গেলে যদি আমরা একটা স্মল অফিসের জন্য নেটওয়ার্ক বানাতে চাই বা হোম নেটওয়ার্ক বানাতে চাই, সেক্ষেত্রে আমার কাছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক খুবই কি বলবো একটা ভালো অপশন। কারণ এটা ইনস্টলেশন খুব বিশাল কঠিন নয়, এটা এস্টাবলিশ করতে আমাদের কস্ট খুব একটা লাগছে না। স্মল নেটওয়ার্কের জন্য ঠিক আছে আমরা এইটাকে কিন্তু ইউজ করতে পারি। আর এই ধরনের পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, ঠিক আছে, কোনো ডেডিকেটেড সার্ভার আমরা এই ধরনের নেটওয়ার্ক বানানোর ক্ষেত্রে ইউজ করি না। এখানে প্রত্যেকটা ক্লায়েন্টই অ্যাজ এ সার্ভার হিসাবেও কাজ করে, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবেও কাজ করে। তাহলে এখানে এই নেটওয়ার্কে থাকা প্রত্যেকটা কম্পিউটারকে যেহেতু আমরা একটা সেম কাইন্ড অফ প্রিভিলেজ অফার করছি, তাই জন্য এইখানের প্রত্যেকটা ক্লায়েন্ট চাইলে তারা সার্ভারের মতো রোল প্লে করবে, আবার ক্লায়েন্টের মতো রোল প্লে করবে। এখানে এরকম কেউ নেই যে কিনা ডেডিকেটেডলি অ্যাজ এ সার্ভারের মতোই শুধু কাজ করবে, ক্লায়েন্টের মতো কাজ করবে না। তো এটা ছিল বেসিক্যালি আমরা শর্টে বললাম, এটাই ছিল তোমার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে যেখানে ইন্টারনেট পরিষেবার এক থাকবেই, যেখানে কিনা একটা সার্ভার থাকবে আর কিছু কম্পিউটার থাকবে। ক্লায়েন্ট বলতে তোমার ওয়ার্কস্টেশন বলতে ক্লায়েন্ট বলতে তোমার সেটা ডেস্কটপ হতে পারে, সেটা মোবাইল হতে পারে, সেটা তোমার ল্যাপটপ হতে পারে। এই সকল ডিভাইসগুলোই তোমার সুইচ বা রাউটারের দ্বারা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। আর অপর সাইডে আমরা একটা সার্ভার ইউজ করব, যেই সার্ভার বেসিক্যালি এই কম্পিউটারগুলোকে বিভিন্ন ধরনের সার্ভিসেস অফার করবে। লেটসে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই, যদি এই মোবাইলটার আইপি অ্যাড্রেস আমরা লেটসে ধরি, এবার আইপি অ্যাড্রেস কি তোমাদের পরবর্তী যে সেশনগুলো হতে চলেছে বা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেখানে তোমরা ডিটেলে জানতে পারবে আইপি অ্যাড্রেস কি। বেসিক্যালি আইপি অ্যাড্রেস কিছুই না, নেটওয়ার্কে কানেক্টেড থাকা প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাড্রেস, যার দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি নেটওয়ার্কে যে কোন ডিভাইসটা আমার কাছে কি রিকোয়েস্ট পাঠিয়েছে। ফর অ্যান এক্সাম্পল, তোমরা যদি এখন যাও 192.10.0.1, এটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস। এই মোবাইলটা এই আইপি অ্যাড্রেসটা তোমার থেকে একটা রিকোয়েস্ট জেনারেট হয়েছে, যেই রিকোয়েস্টটা আমার এসছে, রিকোয়েস্ট করেছে কাকে করেছে? সার্ভারকে। কি বলেছে? সার্ভারকে বলছে যে একটা তুমি আমাকে ফাইল ডাউনলোড করে দাও। তো সার্ভারের কাছে সবার প্রথমে আমার এই আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট এসছে। সার্ভার দেখছে, ধরো এইটা হচ্ছে 192.10.0.2, এটা ধরো 192.10.0.3। সার্ভার প্রথমে দেখছে যে এই রিকোয়েস্টটা কে পাঠিয়েছে। এবার সার্ভার কি করে বুঝবে যে এই মোবাইলটাই তাকে রিকোয়েস্ট করেছে, ল্যাপটপ করেনি বা কম্পিউটার করেনি? সার্ভার বুঝবে তোমার এই আইপি অ্যাড্রেসের সাহায্যে। তো সার্ভার দেখলো এই আইপি অ্যাড্রেস হচ্ছে এই মোবাইলটা। ফর এক্সাম্পল, এই মোবাইলটার নাম হচ্ছে ধরো ববের মোবাইলটার আমাকে রিকোয়েস্ট করেছে তাকে একটা ফাইল ডাউনলোড করে দিতে বা ফাইল শেয়ার করতে। তার কাছে কি আছে? সার্ভারের কাছে বিভিন্ন ধরনের সার্ভিসেস আছে, ফাইল সার্ভিস, ফাইল শেয়ারিং, মানে এটা ধরো একটা সার্ভার। কি সার্ভার? এটা একটা ধরো ফাইল হ্যান্ডেল করে এই সার্ভারটা। ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, এই সার্ভারটা বিভিন্ন ধরনের ফাইল হ্যান্ডেল করে, ঠিক আছে, ফাইল হ্যান্ডেল করে। তাহলে ধরো একটা XYZ ফাইল, এই ফাইলটা XYZ ফাইলটা, এই ফাইলটা অ্যাকচুয়ালি কে চেয়েছে? তোমার এই মোবাইলটা চেয়েছে। তো সবার প্রথমে দেখবে যে কে এই XYZ ফাইলটা চেয়েছে, কে এই রিকোয়েস্টটা জেনারেট করেছে। তো এই রিকোয়েস্টটা যে বব জেনারেট করেছে, এর নাম হয়তো বব, এর নাম ধরলাম, লেটস সে এর নাম ধরছি আমি একে, আর এর নাম আমরা ধরছি হচ্ছে জন একে, আর বব আছে। তো ববই অ্যাকচুয়ালি এই রিকোয়েস্টটা জেনারেট করেছে, সেটা আমরা বুঝবো কি করে? বব যে রিকোয়েস্টটা জেনারেট করেছে সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা বুঝবো হচ্ছে এই আইপি অ্যাড্রেস দিয়ে। যখন এই আইপি অ্যাড্রেসটা ট্রেস করতে পারলো, সার্ভার কি করলো?
সার্ভার রিকোয়েস্টের করসপন্ডিং রেসপন্স করলো, তার মানে কি করলো, ফাইলটাকে তোমার প্রোভাইড করলো। তার মানে বেসিক্যালি কি করলো, সার্ভার সার্ভিসেস প্রোভাইড করলো। কি সার্ভিস? ফাইল শেয়ারিং। এই সার্ভিসেসটা প্রোভাইড করলো কাকে? যে তাকে রিকোয়েস্ট করেছিল এই ফাইলটা শেয়ার করার জন্য। কে ফাইলটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিল? বব। তাহলে এই যে আর্কিটেকচার, এই যে ওয়ে অফ কমিউনিকেশন, সেটাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে। বুঝতে পেরেছো কি পারোনি তোমরা বলবে? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকেই বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তোমাদের প্রথম যে টপিকটা আছে সেই টপিকে কিন্তু এই জিনিসটা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু কেয়ারফুলি এটা পড়ো। বুঝতে পেরেছো? ক্লিয়ার ভাই লোক? সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা ক্লায়েন্ট সার্ভার নিয়েও বুঝে গেছি, সার্ভারের সম্বন্ধে আমরা জেনে গেছি, আমাদের চিন্তা নেই। স্যার তাহলে আমরা এবার কি জানতে চলেছি? তাহলে এরপরে আমরা একটা জিনিস জানতে চলেছি যেটা কিনা গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন চ্যানেল পড়ার আগে, কমিউনিকেশন চ্যানেল বেসিক্যালি আমাদের অন্য একটা টপিকের মধ্যে আমি ঢুকবো না, এটা এক সেকেন্ড দাঁড়াও, কি সমস্যা হচ্ছে। আমরা এখানে সার্ভার হয়ে গেছে, সার্ভার পড়ে নিয়েছি, প্যাসিভ হাব পড়ে নিয়েছি। আচ্ছা, সার্ভার হয়ে গেছে। এরপরে আমরা একটা জিনিস জানবো, সেটাকে বলা হচ্ছে সুইচ। স্যার এই সুইচটা কি? সুইচেস সব থেকে ভালো কথা বলে। সুইচেস হচ্ছে আর কিছুই না, জাস্ট লাইক আ হাব। যেমন হাব দেখেছো, তেমন সুইচ সেম কাজটাই করে। বাট এটার মধ্যে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সুইচ একটা ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক ডিভাইস। তাহলে আবারও বলছি, হাব যেমন ভাবে দুটো ক্লায়েন্টকে কানেক্ট করতে হেল্প করতো বা নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করতে হেল্প করতো, সুইচও সেই সেম কাজটাই করে। কিন্তু সুইচের বুদ্ধি আছে, হাবের বুদ্ধি ছিল না। হাব একটা ডাম্প নেটওয়ার্ক ডিভাইস ছিল, কিন্তু সুইচ কিন্তু একটা ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক ডিভাইস। ঠিক আছে, তো সুইচকে আমরা ওএসআই লেয়ার এর সেকেন্ড লেয়ার ডিভাইস বলি। তাহলে সুইচও হচ্ছে ব্রিজের মতো লেয়ার 2 ডিভাইস। তো এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, তোমরা কিন্তু কেউ এইগুলোকে ভুল করে আসবে না। সুইচ হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস। সুইচ কি করে কাজ করে? সুইচ কাজ করে, প্রত্যেকটা ডিভাইসের একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, সেই ম্যাক অ্যাড্রেসের বেসিসে সুইচ বেসিক্যালি তোমার কাজ করে। বুঝতে পেরেছো? সুইচ কি করে স্যার? সুইচ ম্যাক অ্যাড্রেসের বেসিসে কাজ করে। কেমন কেমন করে, কিভাবে করে আমি বলছি। চলো মুছলাম এটা, এটা মুছবে না, না এই মুছে দিলাম। হ্যাঁ, দেখো আবারও যদি আমরা এই ছবির দিকে চলে যাই একবার নিজেদেরকে নিয়ে, ফর অ্যান এক্সাম্পল আমি এটাকে হাফ ধরছি না এখন, তোমরা কিন্তু কেউ এটাকে এখন হাফ ধরো না, এটাকে মনে মনে ভাবো এটা একটা সুইচ। তাই এটা যদি একটা সুইচ হয় তাহলে কি হয় দেখো, এই কম্পিউটারটা 1 নাম দিয়ে দিলাম, এই কম্পিউটারটার নাম 2 দিয়ে দিলাম, এই কম্পিউটারটার নাম 3 দিলাম, এই কম্পিউটারের নাম 4 দিলাম। আমি বলেছি না হাফ কি করতো? হাফ হচ্ছে যদি 1 নম্বর কম্পিউটার যদি 4 নম্বর কম্পিউটারকে কোনো কিছু মেসেজ শেয়ার করতে চাইতো, তাহলে হাফ সেটা করতো না। হাফ কি করতো? হাফ 4 এর কাছে তো শেয়ার করতোই, তার সাথে 2 3 এর কাছেও ওই মেসেজটাকে শেয়ার করে দিত। কিন্তু সুইচ কিন্তু তা করে না। সুইচ কি করে দেখো, সুইচ আর হাবের মধ্যে পার্থক্যটা তাহলে স্যার কোথায় হচ্ছে? সুইচের কাছে একটা টেকনিক আছে। কি টেকনিক আছে? ভালো করে বুঝবে কথাগুলো। হ্যাঁ দেখো, ইন্টারেস্টিং লাগবে তখনই যখন কিনা জিনিসগুলো তোমার মাথায় ঢুকবে, তার ছাড়া কিন্তু মনে হবে এই সাবজেক্টটা আমি শুধু মুখস্থ করি ব্যাস, তাহলেই চলবে। তাহলে 1 2 3 4 এই প্রত্যেকটা কম্পিউটারের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে,
যে অ্যাড্রেসকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি, যেটা কিনা তোমার একটা হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে, ঠিক আছে, যেটা কিনা তোমার লাইক দেখতে হয় কেমন, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়েই দিই, দাঁড়াও আগে যে ম্যাক অ্যাড্রেসটা কেমন হয়। ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ম্যাকের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেমন ভাবে আইপি অ্যাড্রেস থাকে তেমন ম্যাক অ্যাড্রেসও থাকে প্রত্যেকটা কম্পিউটারে, যে কম্পিউটারকে সেটা একটা ইউনিক আইডেন্টিটি সেই কম্পিউটার। ম্যাক অ্যাড্রেস বলতে এইরকম ধরনের একটা প্যাটার্নে থাকে, ঠিক আছে। ওকে, 48 বিটের একটা তোমার কি বলতে পারো তোমার অ্যাড্রেস, যেটা কিনা ডিভাইসকে স্পেসিফিক ডিভাইসের ইউনিকনেসটাকে হোল্ড করছে। তাহলে আমাদের এই ম্যাক অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসেরই আছে। ধরো আমি ধরছি এটার A1.B1.C1.D1, এই 1 নম্বর কম্পিউটারটা, এটার ম্যাক অ্যাড্রেস ধরলাম লেটস সে A2.B2.C2.D2 ধরলাম, এইটা ধরলাম লেটস সে ম্যাক অ্যাড্রেস হচ্ছে A3.B3.C3.D3, আর ধরো এইটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে A4.B4.C4.D4। এবার কথাটা হচ্ছে যদি এই কম্পিউটার এ যদি কোনো মেসেজকে কম্পিউটার 4 কে সেন্ড করতে চায়, তাহলে আমরা এই টেবিলটার হেল্প নেব। এই প্রত্যেকটা ডেটা কার কাছে স্টোর আছে? এই প্রত্যেকটা ডেটা স্টোর আছে হচ্ছে এই সুইচের কাছে। সুইচের কাছে টেবিল অনুযায়ী একটা ফরম্যাট টেবিল বানানো আছে, যেখানে কি লেখা আছে দেখো, এইদিকে ম্যাক অ্যাড্রেস লেখা আছে আর এদিকে লেখা আছে কম্পিউটার নেম। ধরো এইখানে কম্পিউটার নেমের নাম এ, কম্পিউটার নেম বি, কম্পিউটার নেম বা ল্যাপটপ নেম এ আর কম্পিউটার নেম সি। তাহলে কম্পিউটারের করসপন্ডিং ম্যাক অ্যাড্রেস এখানে লেখা আছে, হ্যাঁ কি না? প্রত্যেকজনের ম্যাক অ্যাড্রেস লেখা আছে। যখন এই কম্পিউটার সি কে সেন্ড করবে, তখন ওরা বেসিক্যালি সুইচ এই টেবিলটাকে গিয়ে চেক করবে যে এই টেবিলে কোন ম্যাক অ্যাড্রেসে ডেটা পাঠানোর রিকোয়েস্ট এসছে। ও চেক করবে যে ডেটাটা কোন ম্যাক অ্যাড্রেস থেকে এসছে আর ডেটাটা কোন ম্যাক অ্যাড্রেসে যাওয়া উচিত। তাহলে ও শুধুমাত্র এখান থেকেই ডেটাটাকে নিয়ে এইখানেই 4 নম্বর তোমার যে কম্পিউটারটা আমরা দেখতে পাচ্ছি যেটা কম্পিউটার সি, তাকেই পাঠাবে, বাকি দুটোতে কিন্তু পাঠাবে না। তো ইউজিং ম্যাক অ্যাড্রেস টেবিল কি করবে তোমার, কিন্তু আমাদের সুইচ পার্টিকুলারলি যার সাথেই মেসেজটাকে বা রিসোর্সটাকে শেয়ার করতে চাইছে তার সাথেই সেই মেসেজ বা রিসোর্সটাকে শেয়ার করবে, বাকিদের সাথে না। এই জন্য সুইচকে আমরা ইন্টেলিজেন্স ডিভাইস বলছি, যেটা হাফ করতে পারতো না। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো তোমরা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল। তাহলে ম্যাক অ্যাড্রেস কি করে, ম্যাক অ্যাড্রেস এর থ্রু দিয়ে সুইচ কিন্তু তোমার ডেটা ট্রান্সফার করে উইদিন আ নেটওয়ার্ক। তার মানে সুইচ বেসিক্যালি মেমোরাইজ করে রাখে যে এই নেটওয়ার্কে কানেক্টেড থাকা প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি। যে সকল ডিভাইসগুলো কানেক্টেড আছে ওই নেটওয়ার্কের সাহায্যে তার প্রত্যেকটার ম্যাক অ্যাড্রেসগুলো স্টোর থাকবে সুইচের কাছে অ্যাজ এ ম্যাক অ্যাড্রেস টেবিল। তো এই ম্যাক অ্যাড্রেস টেবিলকে আমরা টেকনিক্যাল ভাষায় CAM টেবিল বলি। CAM টেবিল। তোমরা এই জিনিসগুলো তোমাদের কলেজের টিচারের কাছেও জানতে পারবে না, কারণ কলেজের টিচার শুধু পড়েছে সাবজেক্ট, প্র্যাকটিক্যাল করেনি। আর আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ডেলি এগুলোর উপরে কাজ করি। তো আমার কাছ দিয়ে তোমরা এই নলেজগুলো পাবে যেগুলো কোনো কলেজের টিচারের কাছ দিয়ে পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুব রেয়ার কেসেস যারা কিনা এমটেক পিএইচডি করেছে তোমাদের ডিপ্লোমা কলেজের টিচাররা, যারা ডেটা কমিউনিকেশনের উপরে এমটেক পিএইচডি করছে তারা বলতে পারবে। তাছাড়া নর্মাল টিচাররা যারা কিনা নর্মাল বিটেক করেছে বা যারা কিনা নর্মাল তোমার বিটেক বা এমটেক করেছে নর্মাল কমিউনিকেশনের উপরে, ঠিক আছে, তারা কিন্তু এত ডিটেলসে বলতে পারবে না। তাহলে আবারও বলছি যে ম্যাক অ্যাড্রেসগুলো যে টেবিলের মধ্যে থাকে তাকে টেকনিক্যালি বলা হয় CAM, যার ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। কি বললাম বন্ধু তোমাদেরকে? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি।
এই কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরির দ্বারা কিন্তু এই কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরির যে টেবিল দ্বারা কিন্তু বেসিক্যালি আমরা ডেটা প্যাকেটকে সেন্ড করতে পারছি উইদিন আ নেটওয়ার্ক। এর জন্য আমাদের কি দরকার? এই টেবিলটা দরকার। আর সুইচ দেখছে যে কোন সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে কোন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে আমাদের এই কমিউনিকেশন প্রসেসটাকে এক্সিকিউট করতে হবে, সেই অনুযায়ী সুইচ কিন্তু লিংক এস্টাবলিশ করছে বিটুইন টু কম্পিউটার। তাহলে পে অ্যাটেনশন কিন্তু এই জায়গাটাতে, যে কথাটা আমি বললাম, সুইচ কি করছে? সুইচের কাছে অলরেডি তোমার কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি টেবিল আছে। সুইচ শুধুমাত্র দেখছে যে কোন সোর্স ম্যাক অ্যাড্রেসটা কি আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি। অ্যাকর্ডিং টু সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস সুইচ কি করছে? এই নেটওয়ার্কের মধ্যে ওই দুটো কম্পিউটারের জন্য একটা ডেডিকেটেড লিংক এস্টাবলিশ করছে, যার দ্বারা কিনা এই কমিউনিকেশন প্রসেসটা তোমার এক্সিকিউট হবে, বুঝতে পেরেছো? তার মানে বেসিক্যালি তোমার যখন একটা বড়, কোথায় এটা ইউজ করা হয় স্যার, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল সিনারিও বলছি। তোমাদের একটা বড় যখন ব্রডকাস্ট ডোমেন থাকে, সেই ব্রডকাস্ট ডোমেনকে যখন অনেকগুলো কলিশন ডোমেনে বিভক্ত করতে হয়, ব্রেকডাউন করতে হয়, তখন আমাদের হেল্প লাগে হচ্ছে এই সুইচের। তাহলে সুইচ বেসিক্যালি কি করে? সুইচ বেসিক্যালি ব্রেকস আপ কলিশন ডোমেন। ঠিক আছে? সুইচ বেসিক্যালি ব্রেকস আপ কলিশন ডোমেন। ঠিক আছে? এটাকে ডিজাইন করা হয় ফর হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন। এটাকে ডিজাইন করা হচ্ছে আজকালকার দিনে যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে সেই স্ট্যান্ডার্ডের কথা, সেই স্ট্যান্ডার্ডটাকে, সার্ভিস অফ কোয়ালিটিটাকে মেনটেন করার কথা ভেবে। ঠিক আছে? এটাকেই বলা হয় সুইচ। সুইচও দেখতে অনেকটা হাব বা ব্রিজের মতোই। তোমাদেরকে আমি সুইচের একটা ছবি দেখাচ্ছি, যার দাম 40,000 50,000 টাকা করে। ঠিক আছে? আরো বেশি তো কম না, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। চলো সুইচ আমি আগে ক্লিন করে নিই আমাদের বোর্ডটা, তারপর আমরা যাচ্ছি। কি ইন্টারেস্টিং লাগছে? ক্লাস ভালো লাগছে? শিখতে পারছো? হ্যাঁ স্যার, ইন্ডাস্ট্রি রিলেটেড শেখাচ্ছেন বলে ভালো লাগছে। কারণ কলেজে এইভাবে পড়িয়েছে বলো, কম্পিউটার নেটওয়ার্ক স্টার্ট হয়েছে। আমার এখানে তো এই কদিন ভর্তি হচ্ছে, কলেজে তো নিশ্চয়ই পড়িয়েছে। কলেজে না, কলেজে এরকম ইউনিট ওয়াইজ পড়ায়নি, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কিছু মানে এরকম টপিক বলেনি। তো এটাই দরকার ভাই। আর আমরা ইজি টু লার্নিং এই শুক্রবার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করবে। আমরা একটা বিগ বড় তোমাদের জন্য একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে যে আমরা কিছু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানোর চেষ্টা করছি। বাইরের যে ট্রেনিংগুলোর কস্ট 40-50 হাজার টাকা, সেগুলোকে আমরা মিনিমাম কস্ট অলমোস্ট আমরা নামিয়ে আনার চেষ্টা করছি 2-3 হাজারে। এবং যে সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করছি সেটা গ্লোবালি রেকগনাইজ, নট ওয়েস্ট বেঙ্গল, নট। এখন তোমরা জানো অনেকেই যে ডিপ্লোমাতে একটা চালু হয়েছে বা তোমাদের বেলাতে থেকে ছিল, সেটা হচ্ছে ইন্টার্নশিপ করতে হবে, 100 মার্কস থাকে। হ্যাঁ কি না সুব্রত বলো আর দীপ বলো, তাই না? সেটার জন্য তারা কি করতো, কোথাও একটা যেত, 800 টাকা 1000 টাকা দিত, সার্টিফিকেট করতো, জমা দিয়ে দিত কলেজে ওই মার্কসটা পাওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু আমরা সেইটা এত কমে আনতে পারছি না, যেহেতু এই সার্টিফিকেটটা নট অনলি শুধু আইএসও সার্টিফাইড, এই সার্টিফিকেশনটা গ্লোবালি রেকগনাইজ। এবং তার সাথে সাথে এই ট্রেনিংগুলো আমরা যেটা প্রোভাইড করবো, সেই ট্রেনিংয়ের দ্বারা তোমরা ইন্ডাস্ট্রিতে যেতে পারবে। ক্যাম্পাসিং আমরা বলবো না একেবারেই দিয়ে দিতে পারছি, কিন্তু আমরা অনেকটা এই কদিনে আমি আর ডেভিড স্যার অনেক কাজ করেছি। আমরা একটা মানে আইটি তোমার সংস্থা যারা কিনা এই ধরনের ট্রেনিং করিয়ে জব দেয়, তাদের সাথে অনেক ডিসকাশনের পরে আমরা বলেছি যে যতটা পারা যায় এই ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কম প্রাইসে এই জিনিসটাকে করা কথা। তো আলটিমেটলি অনেক রকম ডিসকাশনের পরে তারা অ্যাগ্রি হয়েছে। তো শুক্রবার দিন তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, আমরা ব্যানারটা তোমাদের কাছে পোস্ট করে দেবো ইমিডিয়েটলি। হ্যাঁ, তো ওইখানে তোমরা জানতে পারবে যে তোমাদের জন্য কি কি অপরচুনিটি আমরা তৈরি করার চেষ্টা করছি। দেখো আমি নিজে ইন্ডাস্ট্রিতে রয়েছি। স্যার কি রিলেটেড ইন্টার্নশিপ হবে আর কি? ওখানে ইন্টার্নশিপ নয়, ওখানে বেসিক্যালি ট্রেনিং প্রোগ্রাম। ওটা একটা ট্রেনিং প্রোগ্রাম। দেখো তোমাদের যে গ্যাপটা আছে না, এই যে যেমন তোমরা বলছো যে স্যার এই জিনিসগুলো তো বলেনি, আমাদের ইউনিট ওয়াইজ এরকম ইন্ডাস্ট্রি রিলেটেড পড়ায়নি। তো কি হয়ে যাচ্ছে সেখান থেকে, কি হচ্ছে, তোমরা তো নরমালি কনসেপ্ট তো জানতে পারছো ভাই, যে
কমিউনিকেশন কি, ইলেকট্রনিক্স এর কনসেপ্টও জানতে পারছো, কিন্তু তোমরা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য রেডি হচ্ছ না। তোমরা নিজেরা বলো তো, নিজেদের বুকে হাত রেখে, তোমরা কি ইন্ডাস্ট্রির জন্য রেডি? তোমাদের কি ইন্ডাস্ট্রিতে নিয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গে কাজ পারবে ওখানে যে ধরনের কাজ হচ্ছে? না স্যার। কারণ কেন নেই? কারণ তোমাদেরকে সেই জিনিসগুলো শেখানো হচ্ছে না। সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা কিছু প্রোগ্রাম ডেভেলপ করার চেষ্টা করছি, যার মধ্যে প্রথমত সবথেকে বেশি বেনিফিট পাবে হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক স্টুডেন্টরা, যেখানে আমরা বিভিন্ন ধরনের ক্যাড সফটওয়্যার শেখাবো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলদের জন্য, মেশিন ডিজাইনিং শেখাবো, আর ইলেকট্রনিক্সের জন্য যেটা আসবে সেটা হচ্ছে পিএলসি, স্কাডা, আর হচ্ছে তোমার এমবেডেড সিস্টেম। এই কয়েকটার উপরে আমরা কাজ করছি, ডেফিনেটলি তোমরা শিখতে পারো। আরো একটা জিনিস আছে যেটা পার্সোনালি আমি স্টার্ট করব ভেবেছি, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে। তো জানি না আর ক বছর লাগবে, বাট আশা করছি আমি করে উঠতে পারবো খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্ক। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি কাজ করি, অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বাট নেটওয়ার্কিং পার্টটা আমার আন্ডারে থাকে বলে আমি জানি। তো আমি তোমাদেরকে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, আমি এখানে ক্লাসে যা নেটওয়ার্ক পড়াবো, আর আমি একটা বুধবার করে মাস্টার ক্লাস নিই কম্পিউটার যারা পড়ে, মানে সিএসটিদের, তাদের ক্লাসটাও যদি তোমরা দুজন যদি জয়েন করতে পারো, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে নেটওয়ার্কিং হয়, কিভাবে আমাদের মোবাইল থেকে আমরা মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজটা আমার বন্ধু পাচ্ছে। এই যে টেকনিক্যাল ব্যাপার, এই যে একদম প্র্যাকটিক্যাল, এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ল্যাবের মাধ্যমে ওদেরকে ক্লাসে দেখাই। আশা করি তোমাদেরকেও চাইলে তুমি দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের সিলেবাসে অত ডিটেলস নেই বলে আমি দেখাচ্ছি না, বাট আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, যেটা এতক্ষণ তোমরা বুঝতে পারলে। বলো, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বলছি তো এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তোমরা ইলেকট্রনিক্স এর জন্য একটা কিন্তু বিগ অপরচুনিটি খুলতে চলেছে ভাই, 2026 এর লাস্ট থেকে তোমরা সেটা দেখতে পাবে। বুম আসতে চলেছে ইলেকট্রনিক্স। প্রথম কথা হচ্ছে ইভি সেক্টর। ইভি সেক্টরে প্রচন্ড পরিমাণে ইলেকট্রনিক্স এর রিক্রুটমেন্ট হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমবেডেড, ডে বাই ডে যে হারে ইনক্রিজ হচ্ছে এমবেডেড ফিল্ড, তাতে ইলেকট্রনিক্স একটা বুম আসবে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যত বাড়বে তত কিন্তু তোমাদের চান্সেস বাড়বে। সেখানে কি ধরনের জব তোমরা পাবে? অটোমেশন রিলেটেড জব পাবে, যেখানে তোমাদের পিএলসি, স্কাডা বা এমবেডেড এর যে কনসেপ্ট, এমবেডেড সি প্রোগ্রামিং, বা তোমাদের মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, বা এই যে কম্পিউটার নেটওয়ার্কিং, এগুলো নলেজ না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না। তো সেই গ্যাপটাকে মিনিমাইজ করার চেষ্টায় আমি আসি, দেখা যাক কতটা করতে পারি। হ্যাঁ দীপ, বলো তুমি কি বলছিলে? স্যার বলছি ওটা অফলাইনে হবে কোর্সটা? কোন কোর্সটা বলো? যেটা আপনি একটু আগে বললেন ওটা অনলাইন অফলাইন দুটো হবে। আমরা আপাতত যা প্ল্যানিং এ আছি সেখানে অনলাইনে তোমরা এরকম ক্লাস করতে পারবে, এবং আমাদের বেলগড়িয়ার অফলাইন সেন্টারে এসে তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিসের জন্য আমরা ল্যাপটপ এবং পুরো একেবারে এনভায়রনমেন্ট, 10টা থেকে 12টা স্টুডেন্ট, বেশি নয়, মানে এক একটা করে টাইম দিয়ে দেবো, যে প্রথম ব্যাচে 10 জন আসবে অনলাইনে পড়লে, এবং অফলাইনে এসে তোমরা তোমাদের 2 ঘন্টা বা 1 ঘন্টা স্লট থাকলো, সেই জিনিসগুলো যেগুলো পড়লে সেগুলো প্র্যাকটিস করবে, এবং আমরা ইন্ডাস্ট্রি থেকে ট্রেনার নিয়ে এসে তোমাদেরকে প্র্যাকটিস করাবো সেই জিনিসগুলো। বুঝতে পেরেছো কি বললাম? স্যার ওকে, এটা আমরা করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। কিন্তু প্রাইস 3000, 2500 এর নিচে কখনোই কমানো যাবে না। যেটা মার্কেটে 40,000 ভাই, সেটাকে আমরা এতটা কমিয়ে এনেছি তোমাদের কথা ভেবে, যাতে ডিপ্লোমা স্টুডেন্টরা একটা বেটার জায়গায় যায় এবং জবের অপরচুনিটি গুলো যাতে তারা পেতে পারে। যেটা সমস্যা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে কোম্পানি নিয়ে ঝুলিয়ে রাখছে, দিচ্ছে না জব, বা দিলেও বাজে, খুব লো প্যাকেজের স্যালারি জব দিচ্ছে। কারণটাই হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে তাদের নলেজ ম্যাচ করছে না। তো সেই গ্যাপটা কিন্তু আমরা মেটানোর চেষ্টা করছি, আর তোমাদেরকে সিরিয়াস ভাবে পড়াটা করতে হবে। এই দুটো জিনিস থাকলে কিন্তু তোমরা ডেফিনেটলি, এমনকি আমি তোমাদেরকে এই সেশনে ওই স্যারই দেখাবে যে একটা ডিপ্লোমা হোল্ডার 2-3 বছরের এক্সপিরিয়েন্স ছিল, এখন দুবাইয়ে থাকে, ইন্ডিয়ান কারেন্সিতে মান্থলি 50,000 প্লাস স্যালারি সে আর্ন করছে। এবং কলকাতার মধ্যে একজন ছেলে আছে, একটা ছেলে না মেয়ে আমার ঠিক মনে পড়ছে না, সে 20,000 টাকা স্যালারি পেয়েছে। তো 20,000 টাকা কলকাতার ডিপ্লোমার পরে তার কেরিয়ার স্টার্ট করা মানে অনেক বেটার, বিটেকও পায় না। তো ওই যে গ্যাপগুলো, তার মধ্যে স্কিল সেটটা সে তৈরি করেছে বলে 20,000 এর যোগ্য হয়ে গেছে। তো তুমিও কিন্তু ডিপ্লোমা পড়েও 20, 25, 30 এরও জব পেতে পারো। ইন্ডাস্ট্রি যে স্কিল সেটটা চাইছে তার সাথে যদি তোমার স্কিল সেটটা ম্যাচ করে তবেই। তো সেটাই ম্যাচ করানোর চেষ্টা করছি আমরা। বলো সুব্রত। আর স্যার ইটিসি স্টুডেন্ট মানে ওদের বিটেক কোন ব্রাঞ্চে করা ভালো হবে? ইলেকট্রনিক্স থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ইলেকট্রনিক্স থেকেই করতে পারো। কিন্তু আমি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলবো যে বিটেকটা করে নেওয়া বেটার,
বাট বিটেক করলেও ভাই এই তোমাকে আপকামিং আর 3 বছরের মধ্যে তুমি বিটেক করো বা ডিপ্লোমা করো, ডিপ্লোমা করে শুধু জবের জন্য খোঁজো, যাই করো না কেন ভাই ওই টেকনিক্যাল স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি বিটেকে গেলেও তুমি সেই টেকনিক্যাল স্কিল সেভাবে পাবে না, ঠিক আছে? স্যার বিটেকটা যদি মানে ট্রিপল তে করা হয় কোনো প্রবলেম হবে, বা ডবল তে যদি ইটিসি থেকে যায়? অপরচুনিটি খুব কম ভাই, করিস না। আমি করতে চাইছিলাম বাট আমি পরে বুঝলাম না ওটা ভুল ডিসিশন হতো। যদি আমি করে ফেলতাম তাহলে আজকে থাকতে পারতাম না। ট্রিপল ইর দাম নেই মার্কেটে একেবারে। ওটা আমি শুনলাম, কিন্তু ডবল তে যদি করি? ডবল কি করবি? ওই ডবল তে যদি বিটেক করা হয়? ডবল ই মানে ইলেকট্রিক্যালে হ্যাঁ অপরচুনিটি স্যার। আরো কমে যাবে তোর। ইলেকট্রনিক্স খুবই ডিমান্ডিং একটা স্ট্রিম, যে সফটওয়্যারেও যেতে পারে, যে চাইলে হার্ডওয়্যার পার্টসেও আসতে পারে। তো স্যার আমার সফটওয়্যারটা তো ভালো লাগে না, ওই জন্য আর কি। সফটওয়্যার না ভালো লাগলে তো চলবে না বাবু। এখন ইলেকট্রিক্যাল পড়ো, ইলেকট্রনিক্স পড়ো, যাই পড়ো, তোমাকে সফটওয়্যারের জ্ঞান রাখতেই হবে। উইদাউট সফটওয়্যার তুমি করতে পারবে না কিছু, বুঝতে পারলে? না বুঝতে পারছি, মানে একদম সফটওয়্যারটা একটু একটু ঠিক আছে স্যার, অনেকটা মানে ওই প্রোগ্রামিং ওটা তো ভালো লাগে না। কিন্তু ইলেকট্রিক্যালের মধ্যে ওই ফিল্ডের কাজ, ওইটা মোটামুটি একটু মানে ফিল্ডের কাজ একটু বেশি ভালো লাগে। ফিল্ডের কাজ তো নেই রে মার্কেটে, তুই কি করবি? তুই এখন বাড়িতে বসে থাকবি, ফিল্ডের কাজ কবে হবে সেই অপেক্ষায়? বল আমাকে সেটা। না না স্যার। তাহলে তোকে তো সফটওয়্যার জানতেই হবে ভাই, মিনিমাম টুকুনি জানতে হবে। এই দেখ চলে আয়, এবার আমরা পড়াতে চলে আসি। দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন? এইটাকেই বলা হয় রাউটার। এবার রাউটার অনেক কোম্পানি বিক্রি করে, ঠিক আছে? সিসকোর রাউটার, ডিলিং। সরি রাউটার কি বলছি, সুইচ, সরি আমি উত্তেজিত হয়ে রাউটার বলে ফেলছি। সুইচ, এটাও ঠিক হাবের মতোই দেখতে পাচ্ছি, অনেকগুলো পোর্ট থাকে। এই পোর্ট গুলো দিয়ে তুই কি করতে পারিস, অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারিস। যেমন এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 7টা কম্পিউটার কানেক্টেড আছে ইউজিং সুইচ, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হয় সুইচ। এবার নেক্সট যেটা আমরা জানবো সেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাউটার। এইটা কখন ইউজ করা হবে? দেখো তোমার কম্পিউটারে যে আইপি অ্যাড্রেস থাকে সেটা কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস, কিন্তু তুমি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করতে যাবে, ধরো তোমার একটা ল্যান্ড নেটওয়ার্ক আছে, তোমার যখন ল্যান্ড নেটওয়ার্ক ওয়ান নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে চাইবে, তখন কিন্তু তোমার একটা লাগবে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। কি লাগবে? পাবলিক আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে কে? আইএসপি। আইএসপি কে? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারা জানো? তোমার বাড়িতে ওয়াইফাই আছে? বলো। না স্যার। তোমার বাড়িতে ওয়াইফাই নেই, আচ্ছা। তুমি মোবাইলে নেট আছে তো? হ্যাঁ তুমি সিম ইউজ করো, কোন কোম্পানি সিম ইউজ করো? স্যার জিও। তো জিও নেট ভরাও তো? হ্যাঁ। এবার জিও নেটটা ভরাও বলে তুমি ইন্টারনেটে পরিষেবা দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছো। হ্যাঁ। তাহলে জিওর রাউটার আছে, সেই জিওর রাউটার তোমার ডিভাইসটাকে কানেক্ট করছে কার সাথে? তোমার ডিভাইসটাকে কানেক্ট করছে ইন্টারনেটের সাথে। ব্যাপারটা কিরকম তোমরা এখানে ছবিটা দেখি, চলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল বোঝাবো ভাই। আমার ক্লাস মানে প্র্যাকটিক্যাল। এটা ধরো তোমার কম্পিউটার, ভালো করে বুঝবে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে, লজ্জা পাবে না। শিখতে এসছো, তুমি লজ্জা পেলে তোমার ক্ষতি। কালকেও আমি অফলাইন ব্যাচে বলছিলাম স্টুডেন্টদেরকে যে দুটো জায়গায় লজ্জা পেতে নেই। কোথায় কোথায় জানিস? বলতো দেখি তোরা জানিস? একটা হচ্ছে বিয়ে বাড়িতে, আর একটা হচ্ছে পড়াশোনা। হ্যাঁ কি না? ঠিক বললাম কি না? বিয়ে বাড়িতে খেতে গিয়ে যদি লজ্জা পাও তাহলে লস না? ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে বিয়ে বাড়িতে খেতে গিয়ে যদি লজ্জা পাও তাহলে লস, আর পড়তে এসে যদি টিচারের কাছে না কোশ্চেন জিজ্ঞাসা করো, না ডাউট ক্লিয়ার করো, তাহলেও লস। তাহলে এইগুলো কিন্তু তোমরা করবে না, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমার কম্পিউটার, এটা হচ্ছে তোমার সিপিইউ। লেটস সে আমি একটু আঁকছি আর কি, আঁকতে ভালো লাগছে তাই আঁকছি, নাহলে আঁকতাম না। আমি 4.5 বছর হয়ে গেল আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বুঝতে পারছিস তো? তা আমি জানি ভাই, ঠিক আছে? আমি মাঝে 1-2বার ইন্টারভিউ নিয়েছি 2-3টে ডিপ্লোমা স্টুডেন্টের, তো আমি সেখান থেকেই বুঝতে পেরেছি যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো মেটাতেই হবে। কাউকে না কাউকে তো সোসাইটি ভাই বোনদের জন্য এগিয়ে আসতে হবে। ডেফিনেটলি আমি এগোলাম, তো চেষ্টা করব আরো কম প্রাইসে আরো ভালো জিনিস তোদের হাতে তুলে দেওয়ার ইন ফিউচার, ঠিক আছে?
বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো এটা ধর লেটস সে এটা তোর কম্পিউটার, ওকে আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, এটা কম্পিউটার, আমি এখানে লিখেও দিলাম কম্পিউটার এ। এই কম্পিউটার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, কম্পিউটারের নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, ওটা হচ্ছে 192.10.0.1 ফর অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে কি তোমার, এটা তোমার পাবলিক আইপি অ্যাড্রেস। কিন্তু এই অ্যাড্রেস দিয়ে কিন্তু তুমি ইন্টারনেট পরিষেবাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি দরকার স্যার? মাঝখানে দরকার আমার একটা রাউটার। এবার ফর অ্যান এক্সাম্পল, তুমি বাড়িতে, তোমার বাড়িতে নেট নেই কিন্তু অনেকের বাড়িতে আছে ওয়াইফাই। কে কার কাছ দিয়ে নিচ্ছে? জিওর কাছ দিয়ে নিচ্ছে, নয়তো এয়ারটেলের কাছ দিয়ে নিচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তার একটা রাউটার দেয় তো আমাদেরকে, ইয়েস অর নো বলবে আমাকে। তারা একটা রাউটার দেয় কি দেয় না আমাদের? ইয়েস ইয়েস স্যার। বাড়িতে এসে আমাদের একটা রাউটার সেট করে দিয়ে যায়, জিও কোম্পানির রাউটার। রাউটারের সিম্বল হয় এইরকম, হ্যাঁ যারা জানে না দেখে না, এটা হচ্ছে রাউট। এটা ধরো জিও কোম্পানি দিল, জিও কোম্পানি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা কিনা ইন্টারনেট প্রোভাইড করে। জিও দিল, কারোর বাড়িতে এয়ারটেল থাকে এয়ারটেল নেবে, কেউ ভোডা নেবে, ঠিক আছে, কেউ নেবে হচ্ছে ধরো বিএসএনএল। তো এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কে এরা? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা তোমাকে কি দেবে? একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেবে। তোমাকে কেন, তোমার এলাকায় অনেক যতজন ইউজার আছে যারা কিনা তোমার জিও নিয়েছে বা এয়ারটেলের পরিষেবা নিয়েছে, তার সবাইকে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেবে। কি দেবে? পাবলিক আইপি অ্যাড্রেস। ফর অ্যান এক্সাম্পল ধরলাম, সেটা কি? সেটা হচ্ছে তোমার ধরো লেটস সে 10.0.0 সরি মুছি, হ্যাঁ তো প্র্যাকটিক্যাল ওভারভিউ দেবো তোমাদের সাবজেক্টে। 10.0.0.1 এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা কার সাথে কানেক্ট হবে? ইন্টারনেটের সাথে, মানে লার্জ নেটওয়ার্কের সাথে। তাহলে তোমার এই স্মল কম্পিউটারটা লার্জ নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য তোমার কিন্তু এই আইপি অ্যাড্রেস কিচ্ছু হবে না। এই আইপি অ্যাড্রেস থেকে যখন তুমি কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টটা অ্যাট ফার্স্ট আসবে তোমার কার কাছে? সেই রিকোয়েস্টটা অ্যাট ফার্স্ট আসবে তোমার রাউটারের কাছে, এবং রাউটার এই পাবলিক আইপি অ্যাড্রেসটা ইউজ করে তোমার কি করবে? এই লার্জ নেটওয়ার্কটা থেকে তোমার জন্য ডিটেলস এনে তোমাকে সেই ডিটেলসটা দেবে। বুঝতে পেরেছো? রেসপন্স করবে, তোমার রেসপন্স করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো ব্যাপার। এবার তোমার এইখানে একটা কম্পিউটার দেখালাম, আমি এখানে আরেকটা কম্পিউটার আঁকতে পারি ফর এন এক্সাম্পল, আরেকটা কম্পিউটার। এবার রাউটারের কাজ হচ্ছে যে কোন কম্পিউটার থেকে এই রিকোয়েস্টটা আসছে, কোন প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্টটা আসছে, সেইটাকে যাচ করে তার বেসিসে অ্যাকশন নেওয়া, আর কিচ্ছু না, সহজ ভাষায় বলতে গেলে। আবারও আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিপিইউ কানেক্টেড, এটা হচ্ছে তোমার কম্পিউটার, এটা কম্পিউটার বি। এবার এই কম্পিউটারও কিন্তু রাউটারের সাথে কানেক্টেড। আর ধরো এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস, কিন্তু নট পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু কি, এটা পাবলিক নয় কিন্তু, হ্যাঁ কেন পাবলিক লিখে ফেলেছিলাম, তোরাও বলিসনি, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস হলো 10.0.2। তাহলে রাউটার দেখবে যে স্যার একটা আইপি অ্যাড্রেস 32 বাইটের হয় না? ইয়েস, তো 32 বাইটেরই তো, 32 বাইটের তো আছে এখানে। এটা আইপি ভার্সন 4 ভাই, তাই জন্য 32। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই জন্য 32 বিটের হয়। আর যদি আইপি ভার্সন 6 নিয়ে অপারেশন করো তাহলে 128 বিটের হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি আমাকে কোশ্চেন করো না, তোমাকে সব বলে দিচ্ছি আমি। ক্লিয়ার হয়েছে? আমাদের এই রাউটার শুধুমাত্র চেক করবে যে কোন প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে। কিসের রিকোয়েস্ট? এই লার্জ নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার রিকোয়েস্ট, এবং তার বেসিসে কিন্তু তোমার ডেটা প্যাকেটটা ফরওয়ার্ড হবে, তোমার রিকোয়েস্ট জেনারেট হবে, এবং তার করসপন্ডিং তুমি রেসপন্স পাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার কম্পিউটার যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় ইউজিং পাবলিক আইপি অ্যাড্রেস হয়, নট প্রাইভেট আইপি অ্যাড্রেস।
প্রাইভেট আইপি অ্যাড্রেস তুমি যখন তোমার মোবাইল থেকে তুমি যখন তোমার মোবাইল থেকে না ইন্টারনেটে google.com-টা সার্চ করছো, ফার্স্ট তোমার যে মোবাইলের যে প্রাইভেট আইপি অ্যাড্রেস মানে তোমার যে আইপি অ্যাড্রেস আছে মোবাইলে, সেই আইপি অ্যাড্রেসটা তোমার রাউটারের কাছে যায়, এবং রাউটারের কাছে রিকোয়েস্টটা যাওয়ার পরে রাউটার সেটাকে কি করে, ইন্টারনেটের সাথে কানেক্ট করে থ্রু পাবলিক আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেসটা তুমি সেট করতে পারো না, যে আইপি অ্যাড্রেসটা তোমার যে ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করছে তারা সেট করে দেয়। বুঝতে পেরেছো কি পারোনি বলো, যেটাকে পাবলিক আইপি অ্যাড্রেস বলে। তাহলে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হই কোন আইপি অ্যাড্রেস দিয়ে? আইএসপি যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে, দ্যাট ইজ কল্ড পাবলিক আইপি অ্যাড্রেস। ক্লিয়ার হয়েছে বলো? টেকনিক্যালি কনসেপ্টগুলো এবার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল। তাহলে এটা কি? এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক স্যার। তার মানে এই যে একটা নেটওয়ার্ক, এই যে একটা লার্জ নেটওয়ার্কের ছবি এখানে আছে, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। আর এই যে আমরা দুটো কম্পিউটার এখানে কানেক্ট করেছি, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে যখন আমরা কানেক্ট করতে চাইবো ইউজিং আ নেটওয়ার্ক ডিভাইস, সেটাই হচ্ছে রাউটার। তাহলে যে ডিভাইসটা দুটো ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করতে হেল্প করে তাকেই বলা হয় রাউটার। আর রাউটার ডেটা প্যাকেটটাকে ট্রান্সফার করে ইউজিং আইপি অ্যাড্রেস কনসেপ্ট। যেমন আমরা সুইচের ক্ষেত্রে দেখলাম ম্যাক অ্যাড্রেসের থ্রু দিয়ে ও ডেটা প্যাকেটকে ট্রান্সফার করছে, তেমন ভাবে রাউটার তোমার ডেটা প্যাকেটকে ট্রান্সফার করবে কার মাধ্যমে? ইউজিং আইপি অ্যাড্রেস। ক্লিয়ার অর নট বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে দুটো ব্রডকাস্ট ডোমেনের মাঝখানে আমরা অলওয়েজ রাউটার ইউজ করি। টেকনিক্যালি আমি আরো অনেক কিছু বলতে পারি, বাট আমি এখানেই স্টপ করলাম, কারণ টেকনিক্যালি আর বলা আমার উচিত নয়। যেটুকুনি তোদের দরকার হবে আপাতত সেটুকুনি বললাম। আবারও মাথায় স্যার নেক্সট উইক তাহলে আইপি অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই, তোদের আছে তো, আমি পড়াবো তো বাবা। তাহলে আইপি অ্যাড্রেস বোঝা গেল যে রাউটার কিন্তু অবশ্যই দুটো নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করতে হেল্প করে ইউজিং আইপি অ্যাড্রেসেস। ঠিক আছে? আর রাউটার হচ্ছে তোমার কি? লেয়ার 3 ডিভাইস। রাউটার হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 3 ডিভাইস। আমি রাউটারের ছবিটাও তোদেরকে দেখিয়ে দিচ্ছি। তোরা এমনিতেও রাউটার জানিস কেমন দেখতে হয়, বাট তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোদের। ডি-লিংক এর জিও রাউটার পাওয়া যেত। এছাড়াও আমরা মার্কেট থেকেও কিনে আনতে পারি টিপি লিংক, তাই না? ডি-লিংক, ইয়েস অর নো? মার্কেট থেকে এরকম কিনে নিয়ে আসি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইগুলোই হচ্ছে স্যার একটা পাওয়া যায় কফি। হ্যাঁ পাওয়া যায় তো। তো এইগুলোই হচ্ছে রাউটার। ঠিক আছে? দেখতে এরকম হয়, তোরা সবাই জানিস, কিন্তু ফান্ডামেন্টাল ওয়ার্কিংটা তোরা হয়তো অত ভালোভাবে বুঝতে পারতিস না বা জানতিস না, যেটা আজকের ক্লাসে তোদের আশা করি ক্লিয়ার হয়েছে। হয়েছে কি হয়নি আমাকে বলবি? হয়েছে? ইয়েস অর নো? আরেকটা জিনিস আমরা বাড়িতে আগে দেখতাম, সেটা কি স্যার? সেটা নিয়েও আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মোডেম। তোরা নাম শুনেছিস মোডেমের? হ্যাঁ স্যার, লম্বা পেন ড্রাইভের মতো দেখতে। না, মোডেম লম্বা পেন ড্রাইভের মতো দেখতে নয় ভাই। যেটা আগেকার দিনে বিএসএনএল এর লাইন যখন দিত না, বাড়িতে একটা মেশিন বসাতো, দেখতিস ওর মধ্যে কিছু গ্রিন কালারের এলইডি ব্লিঙ্ক করতে থাকতো, সেটাকে বলা হচ্ছে মোডেম। মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। মোডেম কি করে? এক ধরনের সিগন্যালকে আলাদা ধরনের সিগন্যালে কনভার্ট করতে হেল্প করে। তোর ডিভাইসটা কি রে? তোর ডিভাইসটা কি ডিজিটাল? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাই তো? আরে ভাই তোরা ইলেকট্রনিক্স স্টুডেন্ট, ডিজিটাল সিস্টেম, কম্পিউটার ডিজিটাল সিস্টেম তো? হ্যাঁ স্যার। ডিজিটাল সিস্টেম যে তোর প্রসেস করে যে ডেটাটা বানাবে সেটা 1010 হতে কনভার্ট হবে। ইয়েস অর নো? কিন্তু এটা কি? এটা একটা ওয়্যার দিয়ে কি যায়? কারেন্ট ফ্লো করে। কারেন্ট কি অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল? অ্যানালগ। তাহলে এই যে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিস্টেম যে ডেটাটা জেনারেট করছে সেটা ডিজিটাল ইন নেচার। তাহলে ডিজিটাল ইন নেচারকে অ্যানালগ এর নেচারে কনভার্ট করার জন্য আমাদের নেটওয়ার্কে একটা কম্পোনেন্ট লাগে যার নাম হচ্ছে মডেম, দ্যাট ইজ কল্ড মডিউলেটর ডিমডিউলেটর, যার কাজই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিগন্যালকে আনাদার কাইন্ড অফ সিগন্যালে ট্রান্সলেট করে দেওয়া। মানে আমাদের ডিজিটাল সিস্টেমগুলো যা ডিজিটাল বিট ডেভেলপ করছে বা প্রসেস করে তৈরি করছে, সেগুলোকে অ্যানালগ ইন নেচারে পরিবর্তন করার কাজ। কারণ আগেকার দিনে আমরা যখন বিএসএনএল এর তোর নেট ইউজ করতাম, তখন অ্যাকচুয়ালি কিছুই না, বিএসএনএল এর কোম্পানি এসে বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোনের সাথে একটা মোডেম বসিয়ে দিয়ে যেত, যার দ্বারা আমরা কি করতে পারতাম, কম্পিউটারে যা ডিজিটাল ডেটা প্রসেস হতো সেইগুলো বিএসএনএল এর টেলিফোনিক লাইন দিয়ে ট্রান্সফার হতো।
এবং টেলিফোনের লাইন দিয়ে তো ভাই আর 1010 বিট যাবে না, টেলিফোনের লাইন দিয়ে তোমার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার নেচার কি অ্যানালগ। তাহলে এই ডিজিটাল সিস্টেমের যে ডিজিটাল যে ডেটা সেটা অ্যানালগে কনভার্ট করার কাজ করতো ওই টেলিফোনের সাথে যেই সেটআপটা আমাদের দিয়ে যেত বাড়িতে বিএসএনএল, সেই সেটআপটা কি, সেই সেটআপটা হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। ক্লিয়ার হয়েছে কি বলেনি বল? হ্যাঁ স্যার। তাহলে সেটার কাজ কি, মডিউলেটিং আ টেলিফোন অ্যানালগ সিগন্যাল ইনটু আ ডিজিটাল সিগন্যাল, যেটা কিনা একটা রাউটার বুঝতে পারে। ঠিক আছে, এমন ভাবে এই জিনিসটাকে বানাতে হতো যাতে কিনা রাউটার বুঝতে পারে। আমি তোদেরকে মডেমেরও ছবিটা দেখাচ্ছি, চল। আমার এই ক্লাসটা মনে থাকবে তো সব পড়া যেভাবে পড়িয়েছি? হ্যাঁ স্যার। কিন্তু এত কম স্টুডেন্ট জয়েন করে কেন? বাকি সব রেকর্ডেড দেখে নাকি? তোদের কোনো বন্ধু আছে যে জয়েন করেছে এখানে কিন্তু ক্লাস করে না? তুই দেখে দেখ, মানে তুই কি জানিস এখানে কেউ ক্লাস করে না, বা তোর বন্ধু জয়েন করেছে বা তুই আজকে দেখতে পাচ্ছিস না কাউকে, এরকম আছে? অনেকেই আছে তো রেকর্ডার দেখে মেবি। রেকর্ডে দেখলে তোর মনে হয় সে অত ভালো কনসেপ্টটা বুঝতে পারবে ক্লাসে থেকে তুই যেভাবে বুঝতে পারছিস? স্যার যদি সেরকম হয় বুঝতে পারবে, কিন্তু স্যার যদি কোনো মনে কোশ্চেন থাকে সেটা তো করতে পারবে না। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাই, এটাই আমি সকল স্টুডেন্টদেরকে বলতে চাই যে লাইভ ক্লাস ইম্পর্টেন্ট। কেন স্যার লাইভ ক্লাস এই কারণে ইম্পর্টেন্ট যে কারোর মনে যদি কোনো কোশ্চেন থাকে সেই অ্যানসার, সেই কোশ্চেনটা করতে পারবে, যেটা কিনা রেকর্ডেড ক্লাসে সে করতে পারবে না। তোর মনে যে কোশ্চেনটা আছে তুই করছিস, ও রেকর্ডেড দেখছে যখন, ও শুধুমাত্র তোর কোশ্চেন তুই কি করেছিস তার উপরে ও বুঝছে সেটা, ওর নিজের কোশ্চেন থাকলেও করতে পারছে না আমাকে, তাই না? এটা একটা সমস্যার জায়গা, এটা একটা সমস্যার জায়গা। তো দেখো এটা বেসিক্যালি আগেকার দিনেই হতো। আমি একটা ছবিটা এখানে এনে পেস্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ছবিটা পেস্ট হচ্ছে না দুর্ভাগ্যবশত। আমাকে এইভাবেই দেখাতে হবে মেবি, বা এই ছবিটা যদি আসে তো ভালো। আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি পেস্ট করার চেষ্টা করছি। ছবি তো আসছে না ভাই, না তাই ছবি আসছে না। দেখো এই ছবিটাকে বড় করে আমি দেখানোর চেষ্টা করছি মডেমটাকে। দেখতে পাচ্ছ মডেম সে পেন ড্রাইভের মতন হতো না মডেম? না না, মডেমটা এরকম দেখতে হয়। আগেকার দিনে তুই পেতিস টেলিফোনিক লাইনের সাথে কানেক্টেড থাকতো, তোর কম্পিউটারটা ডিজিটাল সিগন্যাল ডেভেলপ করতো, সেই সিগন্যালটাকে ও টেলিফোনিক লাইন দিয়ে মানে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে সে পাঠাতো। আবারও আরেকটা কম্পিউটারের আগে নিশ্চয়ই মডেম থাকতো, তার মানে যে বিএসএনএল যে লাইন দিত, ধর তোর বাড়িতে ইন্টারনেট পরিষেবা দিলে তোর বাড়িতে একটা ল্যান্ডফোনের সাথে মডেম বসাতো, আমার বাড়িতে একটা ল্যান্ডফোনের সাথে মডেম বসাতো। যখন আমি আমার বাড়ি থেকে তোর সাথে কমিউনিকেট করতাম থ্রু সাম অ্যাপ্লিকেশন, ধর এমন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি তার দ্বারা আমরা দুজন চ্যাট করতে পারবো, দুজনের সাথে কথা বলতে পারবো। তাহলে আমি যখন হাইটা লিখছি সেই হাইটা কিন্তু আমার যে কম্পিউটার আছে সে কিন্তু ডিজিটাল বিটসে কনভার্ট করছে, মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, যেটা হিউম্যান রিডেবল ফর্মে নেই। কেন আমি যদি হাই লিখি আর তোর কাছে যদি 10101010 যায়, এরকম করে একটা বিট যায়, তুই কি বুঝতে পারবি যে দাদা কি বলতে চেয়েছে বা স্যার কি বলছে আমার সাথে কথা? বুঝতে পারবি না। তোর কাছে কি আমি হাই লিখলে তোর কাছে হাই যাওয়াই উচিত। তাহলে এই যে সিগন্যালটা, এই যে মেসেজটা, এই যে ডিজিটাল বিটটা, এই ডিজিটাল বিটটাকে প্রথমে আগে তোর বাড়ি অবধি পৌঁছানোর জন্য আমার টেলিফোনিক লাইনের হেল্প লাগবে। তো টেলিফোনিক লাইনের মধ্যে দিয়ে তো ভাই অ্যানালগ সিগন্যাল প্রবাহিত হয়। তাহলে আমাকে আমার মডেমটা প্রথমে কি করবে, এই ডিজিটাল বিটটা 1010 কে ইকুইভ্যালেন্ট টু অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেবে, করে ওই টেলিফোনিক লাইন দিয়ে তোর বাড়িতে পৌঁছাবে। তোর বাড়িতে আবার নিশ্চয়ই একটা মডেম বসানো আছে যেটা তোর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বসিয়ে দিয়ে গেছে, তাহলে সেই মডেমটা আবার ওই অ্যানালগ সিগন্যালকে ফার্দার 1010 বিটে কনভার্ট করে দেবে, যেইটাকে কিনা তোর কম্পিউটার প্রসেস করে আমি যেটা পাঠিয়েছি সেটাই তোর কাছে রিপ্রেজেন্ট করতে পারে। আমি কি পাঠিয়েছিলাম হাই, তাহলে তোর কাছে হাইটাই যাবে, নট 1010 যাবে না, তো কোনো অ্যানালগ সিগন্যাল যাবে। বুঝতে পেরেছিস? এইভাবে বেসিক্যালি ওয়ার্ক করে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? তাহলে তোদের মূলত এইটুকুনি কনসেপ্টই জানা ছিল নেটওয়ার্কিং ডিভাইসের রেসপেক্টে। পরের দিন আমরা ওএসআই মডেল এবং বিভিন্ন ধরনের জিনিসগুলো পড়বো পরের সোমবার, এবং বুধবারের যদি তোরা মাস্টার ক্লাসটা করতে চাস সিএসটি দের এই টপিকটাই পড়াবো, কিন্তু ওদের অনেক ভাস্ট আছে, ওদের অনেক কিছু শেখানোর আছে, আর ওদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে করাতে হয়, কারণ ওদের সেটা আছে। তো সেখানে যদি জয়েন করতে চাস অলওয়েজ ওয়েলকাম, আমার কোনো সমস্যা নেই। বাট আশা করছি তোদের ক্লাসটা ভালো লেগেছে। তোরা ভিডিওগুলো দেখ, বাকি ভিডিওগুলো তোরা অনেক কিছু জানতে পারবি।
আর পরের ক্লাসে আমরা স্টার্ট করবো হচ্ছে ওএসআই মডেল কিভাবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে তোদেরকে এক্সপ্লেন করবো। তো চল আজকে এখানেই শেষ করছি, টাটা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ততক্ষণ অবধি প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখিস আর নিজেকে আপডেটেড রাখবি, আর সবসময় চেষ্টা করবি যে কিভাবে কাজ করছে সেই প্রপার ওয়ার্কিংগুলো সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের জানা, তবেই কিন্তু জব পাবি, নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আইপি অ্যাড্রেস করে পড়াবেন। আইপি অ্যাড্রেস কবে পড়বো? আইপি অ্যাড্রেস জবে আছে, যত সিলেবাসের জবে আছে, আমি সিলেবাসটা খুলে দেখি কখন আছে, কত নম্বর চ্যাপ্টারে আছে, তাহলে সেই হিসেবে আইপি অ্যাড্রেস পড়াবো না আমি। তো সবসময় আইপি অ্যাড্রেসে গিয়ে হিট করছে কেন? আইপি অ্যাড্রেসটা কি জানার খুব ইচ্ছা। দেখো আইপি অ্যাড্রেস আছে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারে বাবু, আমি তো এখন 1 নম্বর চ্যাপ্টার আছি, আমার পরের দিনের ক্লাসে আমরা 1 নম্বর চ্যাপ্টার শেষ করব। তো পরের দিনে আমরা যদি 1 নম্বর চ্যাপ্টার শেষ করি, তারপরে আমরা ইউনিট 2 পড়বো, তারপরে আমরা যাবো হচ্ছে ইউনিট 3 তে, তো বেশ টাইমই লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কোনো চিন্তা করার কারণ নেই। তো চলো, বাই, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ওএসআই লেয়ার নিয়ে আলোচনা করব, যেটা এক্সামে আসবেই আসবে, ওই ক্লাসটা কেউ মিস করবে না। 7 নম্বরে একটা বড় কোশ্চেন আসবে তোমাদের সেমিস্টারে, সেটা হচ্ছে ওএসআই লেয়ার এক্সপ্লেন করো। তো ওএসআই লেয়ারের ক্লাস কেউ মিস করবে না, পরের সোমবার কিন্তু ওএসআই লেয়ারের ক্লাস হতে চলেছে, ঠিক আছে? চলো টাটা।